আপনাকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাবেন, আপনি আসলে বহুদিন পর একটা ভোট দিচ্ছেন, এই পরের দিন সকালে আপনার একটা নতুন সরকার হচ্ছে। জনগণ কি কারণে না ভোট দিছে ইন্টারপ্রেট করার কোনো উপায় নেই। আপার হাউস পিআর না হলে আপার হাউসের আসলে দরকার নাই। আপনাদের ওই ম্যান ম্যানেজার কোথায়? 2024 ফ্যাসিবাদের টুল হবে যদি আপনি এটাকে জনযুদ্ধ হিসেবে সাবঅল্টার্ন। প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়, আমাদের তো নারী উপদেষ্টা আছে, শর্ত থাকে কোনো নারী উপদেষ্টা ওখানে প্রেজেন্ট থাকবেন না। সংসদের সেম প্রশ্ন, তাই নারীরা থাকবে ওই সংসদের ভেতরে, ওই সংসদে উনি বসবেন কিভাবে? যদি বলেন আমি শরিয়া কায়েম করব, নির্বাচন তুলে দেব, তাহলে আপনার রাজনৈতিক দল হিসেবে ওয়ার্ক করার কোনো যোগ্যতাই থাকে না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আড্ডা দেওয়ার ছলে দুজন অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষকের সাথে কথা বলবো। আমার মনে হয় এদের পরিচয় করে দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই, তারপরে ফর্মালি জানানোর জন্য জানাচ্ছি। একজন ফাহাম আব্দুস সালাম, উনি অস্ট্রেলিয়া থাকেন। উনি বেসিক্যালি একজন সায়েন্টিস্ট এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক। আছেন ডক্টর জাহিদুর রহমান, উনি শিক্ষকতা করেন এবং একই পরিচয়ে উনিও একজন রাজনৈতিক বিশ্লেষক। আমরা দুজনের কাছ থেকে ওনাদের বর্তমানের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওনাদের বিশ্লেষণগুলো এবং কিছু কিছু ফাইন্ডিংসও বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি শুরু করি প্রথমে জনাব ফাহাম আব্দুস সালামের কাছ থেকে। সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশে এখন নির্বাচন। আপনি কি মনে করেন সত্যি সত্যি একটা নির্বাচন হতে যাচ্ছে, ইনক্লুডিং গণভোট? ইয়েস, আমি মনে করি যে বাংলাদেশে নির্বাচন একটা হতে যাচ্ছে, অনেক আগে থেকেই বলি এবং আমি খুব অপটিমিস্ট অ্যাবাউট দিস যে নির্বাচন হতে যাচ্ছে। কিছু কিছু ফ্ল থাকবে বাংলাদেশ, এটা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, এখানে গ্যাঞ্জাম হবেই, কিন্তু তারপরও আমরা মোটামুটি ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন দেখতে পাবো। আমার এটার ব্যাপারে আশা আছে। এই ব্যাপারে সমস্যা কি জানেন, যে অনেকেই মনে করে যে যে কোনো একটা কেন্দ্রে যে কোনো একটা সমস্যা হওয়া মানে এটা একটা গ্র্যান্ড অর্কেস্ট্রেশনের পার্ট। ব্যাপারটা তা না। বাংলাদেশে যে কোনো ধরনের কর্মযজ্ঞে অনেক ধরনের সমস্যা তৈরি হয় লোকালি। এটাকে আমার কাছে যেটা মনে হয়, এটাকে খুব কিভাবে বলবো, যে পজিটিভলি দেখা উচিত এই সেন্সে যে আমাদের আগাতে হবে। আমাদের অনেক সমস্যা আছে, যে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, এবং যে পলিটিক্যাল গভর্নমেন্টই হোক আমাদের ওই প্রসেসের মধ্যে কমিট করতে হবে। এবং সেই দিক থেকে মনে করি যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট পেতে যাচ্ছি। যে ব্যাপারে আমি নিশ্চিত না, যে ব্যাপারে আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে গণভোট। এর একটা সহজ কারণ আছে। আমি আমার জীবনে অন্য কোনো মানে আমার লাইফ টাইমে অস্ট্রেলিয়ায় মনে হয় 2টা প্লেবিসাইট হয়েছে এবং মোটামুটি আমি খবর রাখি। আমার অনুমান যে পৃথিবীর ইতিহাসে আর কোনো গণভোট হয় নাই যেখানে এত কম প্রচারণা হয়েছে। না, আপনি যদি কাগজ পেপার দেখেন, টকশো দেখেন, গণভোট নিয়ে প্রায় কোনো কথাই হয় না। এর মধ্যে একটু জানতে চাই, যদি শুধু আলাদাভাবে গণভোটের আয়োজন করা হতো, আপনার ধারণা কত পার্সেন্ট লোক গণভোটে পার্টিসিপেট করতো, ভোটার? আমার মনে হয় তেমন কেউ করতো না। আমার মনে হয় যে তার চাইতে বরং বেটার হচ্ছে কি জাতীয় নির্বাচনের সাথে হওয়া, আরো বেশি লোক এতে ভোট দিবে। কারণ তাতে কি গণভোটটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না, গুরুত্বহীন হয়ে যাচ্ছে না তুলনামূলকভাবে? আমার কাছে তো তাই মনে হয়। আমার কাছে যে মনে হয় যে গণভোটের মানে আপনি কি বলতে চাচ্ছেন যে একসাথে করার কারণে ফোকাস আউট হয়ে যাবে না গণভোট? আমি মনে করি না যে গণভোট যেভাবে সাজানো হয়েছে এটা টু বিগিন উইথ ইট ওয়াজ দ্যাট ইম্পর্টেন্ট। আমার কাছে এটা মনে হয়নি। তো গুরুত্বের প্রসঙ্গটা পরের কথা, কারণ যেভাবে এটা এসেছে এটা অন্য অনেকভাবে এটা অ্যাড্রেস করা যেত এবং ওগুলাই বেটার ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে গণভোটের পক্ষে না, একটা কি বলবো, অন্য কারণে, যে আমি মনে করি না যে 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তাদেরকে একটা ভয়েসের প্ল্যাটফর্ম দেওয়া উচিত। সেই সেন্সে আমি গণভোটের পক্ষে না। আচ্ছা, আমি জাহেদের কাছে জিজ্ঞাসা করি। জাহেদকে আমি তুমি বলে অভ্যস্ত, সুতরাং আমি তুমি বলি, মেকি করতে চাচ্ছি না ব্যাপারটা। জাহেদের কি মনে হচ্ছে, এই গণভোটে বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তারা আসলে ব্যাপারটা বুঝতে পারছে কিনা, কারণ সাধারণত গণভোট তো দুটো
চয়েসের মধ্যে একটাকে নিয়ে নিতে হয়। বড় বড় সেক্টরে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাব কিনা, বা বাইরে যেমন ব্রেক্সিট হয়েছিল ইংল্যান্ডে, আমরা তো এখানে কোনো স্পেসিফিক কোনো একটি কোশ্চেনের উত্তর খুঁজছি না। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি বা এক ধরনের জটিলতা তৈরি করবে না ভোট দেওয়ার ক্ষেত্রে? আহ, আমি সেটা মনে করি না। এটা ঠিক আছে, স্পেসিফিক প্রশ্নে গণভোট হয়। আমাদের দ্বাদশ সংশোধনী করে আমরা যখন পার্লামেন্টারি সিস্টেমে গেলাম তখন একটা গণভোট হয়েছিল। কিন্তু আবার অনেকগুলো ইস্যু একসাথে নিয়েও গণভোট হয়। তারপর মনে হচ্ছে তখন শুনতে মনে হয় একটা ইস্যু, যেমন ধরুন আপনি নতুন সংবিধান লিখলেন, নিয়ম কি একটা গণপরিষদ হবে, তারপর আপনি সংবিধান লিখে সেটা গণভোটে দিবেন। জনগণকে কিন্তু এই পুরো সংবিধানের ওপরেই কালেকটিভলি আইদার ইয়েস অর নো বলতে হয়। তো Right. এই প্রবণতা আছে। এখন সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে গণভোট নিয়ে যে প্রশ্নটা ফাহাম ভাইকে করলেন, সেটা হলো যে মানুষ কি আগ্রহী, মানুষ কি আগ্রহ দেখাচ্ছে। মানুষের গণভোটের প্রতি আগ্রহ আসলে কম হবারই কথা। মানে আমি একটা ছোট বেসিক বলি, সবাই জানেন এটা। আমাদের কতগুলো প্লেজার লুপ আছে ব্রেইনের। মানে বলা হয় যে আপনি পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চড়া যাবে, ছোটবেলা থেকে শোনায়। হুম এক অর্থে ভুলও ছিল না, হুম কিন্তু তারপর লোকজন পড়াশোনা তো খুব বেশি করতে চাইতো না, আমিও চাইতাম না। একটু খেলি, একটু এটা করি, কারণ ওটা না আমাকে একটা ইনস্ট্যান্ট প্লেজার দেয়, হুম গ্র্যাটিফিকেশন হ্যাঁ। দেয়। লেখাপড়া করবো, এত বছর করে কোনো একদিন সরকারি অফিসে ঢুকবো, চুরি চামারি করে তারপর গাড়ি ঘোড়া করব, তো ওইটা অনেক দূরের পথ, তাই তো? হুম। ঠিক এখানে ব্যাপারটা এরকম। দুটো নির্বাচন আছে। কেউ কেউ এখন বলতে পারেন তাহলে কি এটা আগে করে ফেলা উচিত ছিল গণভোট? উত্তর হচ্ছে না। আমি সেই জায়গায় আসছি। আপনাকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাবেন, আপনি আসলে বহুদিন পর একটা ভোট দিচ্ছেন, এই পরের দিন সকালে আপনার একটা নতুন সরকার পাচ্ছেন, ইউ উইল গেট দ্য রেজাল্ট। আর ডক্টর ইউনূস যেটা বলেন, রাইটলি বলেন, গণভোট আসলে 100 বছরের ব্যাপার। যদি বাংলাদেশ এভাবে পাল্টায়, এটার ইম্প্যাক্ট শখানেক বছর থাকতেও পারে। এটা একটু উনি একটু বেশি বলেন, কিন্তু এটা ওভার দ্য ইয়ার্স এর ব্যাপার, এবং এটার ইম্প্যাক্ট দেখতে দেখতে আপনার সময় লাগবে। এটা শুধু কম জানা মানুষ না, বেশি জানা মানুষের মধ্যে ব্রেইন এভাবেই কাজ করে। আসলে আমরা ইভলিউশনারি ওয়েতে ব্রেইন এভাবেই কাজ করে। সো এটা গুরুত্ব কম থাকবে। নাম্বার 2 হচ্ছে এই টেকনিক্যাল ইস্যুস গুলো বাংলাদেশের মতো দেশে আপনি যদি ঘরে ঘরে বোঝানোরও চেষ্টা করেন, গিয়ে গিয়ে পারবেন না। আমাদের শিক্ষিত অনেক সীমাবদ্ধতা আছে। শিক্ষিত বলতে আমি পাশ দেওয়া মানুষ বোঝাচ্ছি, পাশ দেওয়া মানুষকেও আপনি যদি যথেষ্ট চেষ্টা করেন, এগুলো বোঝানো সোজা না। কারণ এই ডিবেটগুলো আমরা বহুদিন থেকে বাংলাদেশে করছি, 5 আগস্টের পর আরো বেশি করে করছি। সো এটা সহজ না। কেউ এখন বলতে পারেন তাহলে কি এটা ছায়ায় পড়ে গেল? উত্তর হচ্ছে না। আপনি যদি এটা আগে ভোট করতেন, দেখতেন ওখানে আদৌ লোক আসতো না ভোটে। এখন তাও এই নির্বাচনে আসবে, এদের একটা বড় অংশ হয়তো গণভোটটাও দিয়ে যাবে। সেই কারণে হয়তো আপনি মোটামুটি একটা পার্টিসিপেশন এখানে পাবেন। তবে আমি একটা কথা বলি হ্যাঁ, sure, please. যে আমার কাছে একটা পার্সোনালি মনে হয় যে গণভোটের যে ইয়েস এন্ড নো, হুম এটার মধ্যে মানে সিম্পল মেজরিটি, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। মানে ব্যাপারটা কি, যে গণভোটের ক্ষেত্রে একটা ধরেন 20% লোক ভোট দিল, সাপোজ হুম 20% লোকের মধ্যে 51% লোক ইয়েস ভোট দিল। এখন এটা কি একসেপ্ট আমরা করব কি করব না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা কি আসলেই মাস রিপ্রেজেন্টেশন কিনা। কারণ যেখানে 80% লোক ভোট দেয় নাই, সেখানে মানে ইভেন্ট অ্যাকচুয়ালি বাংলাদেশে 10% লোক ভোট দিচ্ছে, ট্রু, রাইট? আমি একটা জিনিসের সাথে ছোট্ট অ্যাড করে ফেলি। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এরকম একটা সাজেশন দিয়েছি যে কোনো ভোটে একটা পার্সেন্টেজ, আমরা 40 ধরেছি, এটা যদি না দেয়া হয় তাহলে ওই ভোটটা আসলে গ্রহণই করা Yes, উচিত না। মানে একদম তাই। there should be a threshold, মানে Threshold, কোনো না একটা কোনো থ্রেশহোল্ড থাকা উচিত। আমি অন্যভাবে জানতে চাই, আমি ব্যাপারটা জানি না। আমরা যদি এভাবে ধরি যে অনেক সার্ভেতে থাকে কি হ্যাঁ না মন্তব্য নেই, গণভোটে যদি আমরা কেউ যদি গণভোটে সেই গোলাপি ব্যালটে সিল না দিল, তার মানে হচ্ছে তার মন্তব্য নেই। যদি মন্তব্য নেই এর সংখ্যা সবচেয়ে বেশি হয়, I don't know, I don't have an answer। মানে গণভোটের প্রেমিস হচ্ছে গিয়ে এখানে কোনো নাল পজিশন নাই। আপনাকে হয় এটার পক্ষে যেতে হবে, না হলে বিপক্ষে যেতে হবে, না হলে এটা গণভোটের কোনো মানে প্রয়োজনীয়তাই তৈরি হয় না। কিন্তু তখন একটা উইয়ার্ড সিচুয়েশন তৈরি হবে না, যে যত পার্সেন্ট লোক হ্যাঁ দিল এবং কিছু পার্সেন্টেজ না দিল, মেজর পার্সেন্টেজ কোনো ভোটই দিল না। মানে তারা সাধারণ নির্বাচনে পার্টিসিপেট করলো, তাদের ভোটাধিকার প্রয়োগ করলো, কিন্তু গণভোটের ক্ষেত্রে তারা কিছুই করলো না, ব্যালটটা ওভাবেই ফেলে দিল। হ্যাঁ, মানে কি হতে পারে? মানে আমি তো মনে করি যে আপনার ধরেন আপনি একজন মন্তব্য নাই পার্টির লোক, রাইট? হুম হুম তা আপনি ভোটটা দিয়েন না। মানে দ্যাটস হাউ আই সি দ্য থিংস, যে আপনাকে তো গণভোটের ভোট দেওয়াটা ম্যান্ডেটরি না। হ্যাঁ ম্যান্ডেটরি না, কিন্তু তখন তো সে
আসলে এই গণভোটটাকে গুরুত্বের সাথে বিবেচনা করছে না। ব্যাপারটা তুলনামূলকভাবে গুরুত্বহীন হয়ে পড়বে না তখন? দেখেন, গুরুত্ব তো মানুষের মধ্যে, গুরুত্ব তো গভর্নমেন্টের মধ্যে না। এখন বাংলাদেশের মানুষ যদি এটা গুরুত্বহীন মনে করে তাহলে এটা গুরুত্বহীন। একদম। হ্যাঁ, মানে এটা আপনি তো এটা জোর করে And if you believe in democracy, হ্যাঁ, you have to agree. না, আমরা ধারণা করছি যে হাবট বিজয়ী হবে, বিজয়ী হওয়ার কথা, কারণ মানুষ অবশ্যই সংস্কারের জন্য এক ধরনের আকাঙ্ক্ষা লালন করছে। Yes. কিন্তু যে প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কারের চেষ্টা করা অথবা সংস্কারের প্রস্তাবনাগুলো তৈরি করা হচ্ছিল, তাতে নানা রকম বিভ্রান্তি জনগণের একটা বড় অংশের মধ্যেই তৈরি হয়েছে। আমরা ধরে নিব যে আওয়ামী লীগের যদি 20% সমর্থক থাকে দেশে, তাদের সম্ভবত বড় অংশটি না ভোট দিবে, কারণ তারা এটাকে একটা প্রতিবাদের হাতিয়ার Yes. হিসেবে বেছে নিবে। এক্স্যাক্টলি এই কারণেই আমি এটা গণভোটের এগেইনস্ট, মানে গণভোট অনুষ্ঠান করার এগেইনস্ট। হ্যাঁ, ওকে, ফাইন। এখন যদি আরো কিছু মানুষ এই প্রক্রিয়াকে বিরক্তিকর এবং ইন্টেনশনাল এক ধরনের গেমের পার্ট হিসেবে ধরে নেয় হাইপোথেটিক্যালি, এবং কোনো কারণে যদি না ভোট বিজয়ী হয়, দ্যাট উড বি ভেরি ইউ এম্বারাসিং। শুড অ্যাকসেপ্ট ইট। ইউ মাস্ট। কিন্তু কথা হচ্ছে আমি জাস্ট জানি না আমাদের পলিটিক্যাল এই অ্যাটমসফিয়ারে ওইটার ইন্টারপ্রিটেশনটা আমরা কিভাবে করব? মানে এটা দালাল হিসেবে করা হবে না। ব্যাপারটা কি মানে তখন কি আওয়ামী লীগ জোর গলায় বলতে পারবে যে না দেখো, আসলে এই যে যত পরিবর্তনের কথা বলছো কোনো কিছুর আসলে প্রয়োজন ছিল না, Yes. এটা একটা মিটিকুলাস ডিজাইন ছিল, আমাদের এভাবে প্ল্যান্ড ওয়েতে ফেলে দেওয়া আমি হয়েছে? দ্বিমত করি। ওকে, এই নিয়ে অনেক কথা হয়েছে। আচ্ছা, মানুষ এত এত সংস্কার চাইছে, কে বলছে আপনাকে? কে বলেছে? হোয়াট আই বিলিভ, আমরা সবাই শেখ হাসিনার পতন চেয়েছি। এক্স্যাক্টলি। তার কারণে শেখ হাসিনার পতনের পর আমি সময়ের প্রয়োজনে গল্পটা রেফার করেছিলাম জহির রায়হানের। এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় লেখা, কারণ উনি এরপর হারিয়ে গেছেন। ওখানে ক্যাম্পে কমান্ডার এসছে, সবাই বড় বড় কথা বলছে, দেশকে এটা করবো ওইটা করবো। পরে গিয়ে উনি লিখছেন, নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে দেখে যে এক একজনের এক এক কারণ। একজন বলছে রীতিমতো এলাকার গুন্ডা বদমাশের পাছায় লাফিয়ে দেওয়ার জন্য, মানে ওর কাছে স্বাধীনতা এটা সেটা ব্যাপারটা প্রত্যেকে তার হিসাব। কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই তো একটা ভালো রাষ্ট্র দেখতে চেয়েছে। আমি যেটা চেয়েছি, আমি যেটা বুঝি আর কি, অত কমন জায়গাটা নিতে হবে এবং ওটি মেজরিটি হবে। বিলিভ মি, দেশের অসংখ্য শ্রমজীবী মানুষ যে মারা গেছে ওর এলাকা, আমাদের মধ্যে কিন্তু একসময় কথা হয়েছিল, এই যে স্টালিনগ্রাদ বলছি আমরা, যাত্রাবাড়ি কি ওখানে, মানে লেগুনা, মানে হিউম্যান হলারের হেল্পার ড্রাইভার, সবচেয়ে বেশি ডে লেবার বা নির্মাণ শ্রমিক এবং মানে যারা কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা, তারাই সম্ভবত শতকরা 80% ওখানে মারা গেছে যাত্রাবাড়িতে। সংখ্যাতেও, টোটাল শহীদের সংখ্যাও তারা একটা খুব উল্লেখযোগ্য অংশ। এখন আমি যে কথাটা বলছি, তারা এসব থেকে মুক্তি চেয়েছে, তারা ভোট দিতে চেয়েছে, তারা একটা সিস্টেম হলে এগুলো থেকে বাঁচবে মনে করছে। কিন্তু সংস্কার যেগুলো করার কথা হচ্ছে এগুলো কাজে লাগবে না আমি তাও বলছি না, কিন্তু এগুলো জনগণের এক্সপেকটেশন ছিল, এভাবে ইন্টারপ্রিট করাটা ঠিক না। ইয়েস, মানে কোনো ক্ষেত্রে বলা যায় যে অতি সংস্কার প্রবণতাটা আমাদের জাতিগতভাবে, আমরা যেমন হুজুকে বাঙালি বলা হয়, তো সেরকম বোধহয় কিছুদিনের জন্য আমরা হুজুগে সংস্কারবাদী হয়ে পড়েছি। সেটা না, বিপদ কোথায় হবে না ভোটের সেটা বলি। ব্যালটে যদি না আসে, আচ্ছা বিএনপির কথায় আসে, বিএনপি ক্ষমতায় আসবে, আমি সরি এভাবে বলে ফেলা যায়, বলে ফেলি, সম্ভবত মানে ও ক্ষমতায় আসবে, পপুলার পারসেপশন তাই আমরা ধরে নিয়ে আলোচনা করব। আম কনফিডেন্ট এবং মেজর মার্জিনে জিতবে। আচ্ছা, বিএনপির তো নিজেরই বেশ কিছু সংস্কারের পরিকল্পনা ছিল এবং বেশ কিছু নোট অফ ডিসেন্টের বাইরে যে ক খ গ এর মধ্যে যেগুলো আছে ব্যালটের, এগুলো সবগুলো বিএনপি এগ্রি করেছে না, মানে কিন্তু এগুলো সে নেগেট করছে জনগণ গুলো কিছু নেগেট করলো, বিএনপি ক্ষমতায় আসলে সে তার যেগুলো এগ্রি করে সেগুলো করার কিন্তু বিপদ হয়ে যেতে পারে। এটা এই জিনিসটা আমি বলতে মানে বিএনপি কে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার প্রস্তাবিত সংস্কার, অথবা সাদিক ভাই খেয়াল করেন, ক আর খ-তে যে যা আছে এটা বিএনপি চায় নাই, বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি অনেস্টলি বদনামের ভাগীদার হয়ে এটা বলে গেছে। গ-তে যেগুলো আছে সেগুলো সবগুলো সব দল বিএনপি সহ এগ্রি করেছে, আরগুলো হচ্ছে এর বাইরে যদি তার মতো করে করবে। গড়গুলো কিন্তু উল্লেখ করা আছে, এটা করতে হবে, বাধ্য থাকবে, কিন্তু আপনি না বললেন মানে এটা বাধ্য থাকবে না, এটা করবা না তুমি, এরকম প্রবাবিলিটি আছে। এই হচ্ছে সমস্যা না। এবং এখানে একটা মেজর ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে ধরেন না ভোট জিতলো সাপোজ, এখন না ভোট জিতলে আপনি এটাকে ইন্টারপ্রেট কিভাবে করবেন? যে বিএনপি যদি বলে যে আমি না ভোট যেহেতু জিতছে, এইটাকে আমি অনার করতে গিয়ে আমি কোনো সংস্কারই করব না, আপনি কি এটাকে that will be disaster. That would be a disaster. But the flip side of that is যে আপনি তো জনগণের যে রায় এটাকে ইন্টারপ্রেট করতে পারছেন না, জনগণ কি কারণে না ভোট দিছে এটা ইন্টারপ্রেট করার কোনো উপায় নেই। এখন এটার একটা ইমপ্লিকেশন হচ্ছে গিয়ে যে
জনগণ চায় বিএনপি যেভাবে চায় সেভাবে করুক, আমরা এই এই সংস্কার মানি না। আবার আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এন্টায়ার সংস্কার প্রসেসটাই মানি না। হ্যাঁ, তো আপনি কোন মানেটা নিবেন? মানে আমরা ইন্টারপ্রিটেশন এরকম হতে পারে যে আমরা এই সংস্কার মানি না, হ্যাঁ, অথবা আমরা এইভাবে করা সংস্কার মানতে চাই না, এক্স্যাক্ট এই পদ্ধতিতে সংস্কারটা আমরা চাচ্ছি না। ইয়েস। সো কিন্তু আবার এইটা আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যে আমরা আগে সংবিধান চাই, হ্যাঁ আমরা কোনো সংস্কারই চাই না। হ্যাঁ, এই দুটার মধ্যে আপনি কোনটা নিবেন, এটা কিন্তু ডিসাইড করা কঠিন, কারণ আপনি যদি অনেস্ট হন, ইট উইল বিকাম এ পাজল। ইট উইল বিকাম এ পাজল। তবে নায়ের ইন্টারপ্রিটেশন এই ধরনের গণভোটে যেটা হয় সেটা হচ্ছে আমি এগুলো রিজেক্ট করছি। যেমন ওই যে হ্যাঁ মানে হচ্ছে সব নিচ্ছি, হ্যাঁ। আপনি যদি সব একমত নাও হন, আপনি হ্যাঁ দিচ্ছেন বলে গৃহীত হয়ে যাবে না, কিন্তু এইরকম একটা হ্যাঁ হ্যাঁ, এবং তখন যে ঘটনাটা ঘটবে তখন বিএনপি যেভাবে এটাকে ইন্টারপ্রেট করবে, ওটাকেই আমাদের মেনে নিতে হবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি সবার আগে প্রথম থেকে বলছি যে ঐক্যটা বেশি জরুরি, এবং এই এনসিপি এবং জামায়াত ইসলামী দে টুক দ্য রং ওয়ে, দে টুক দ্য রং পাথ, যে তারা ঐক্য না করে একদম 6ই আগস্ট থেকে শুরু করলো এই বিএনপি ব্যাশিং। এবং এই বিএনপি ব্যাশিং করতে গিয়ে তারা যেই ঘটনাটা ভুলে গেছে যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট সব দেশে এটা মোর পাওয়ারফুল দেন সংবিধান। এক্স্যাক্টলি সকল দেশে যে আপনার সকল কিছু আইনে থাকে না, আপনার অনেক ধরনের প্রি কনসেনসাস থাকে। তো ওই প্রি কনসেনসাস আপনার ভাঙার দরকারটা ছিল কি? আপনার বরঞ্চ এটা তৈরি করা দরকার ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে ট্রোল করে ঝগড়া করে আমরা এমন একটা ডে ওয়ান থেকে শুরু হয়েছে এটা, যে আমরা এমন একটা জায়গায় আসছি যখন কেউ কারোর মুখ দেখতে চায় না। তখন এই মুখ দেখতে না চাওয়ার কারণে যেই সমস্যাটা তৈরি হবে ভবিষ্যতে, যে বিএনপি যদি 2/3 মেজরিটি পেয়ে যায়, আপনি ওটার এগেইনস্টে যেতেই তো পারবেন না। আপনি তো আপনার যে সোশ্যাল ক্যাপিটাল সেটা লুজ করছেন, তো ওটা দরকার ছিল না তো কোনো। হ্যাঁ, কারণ তাদের মধ্যে জেন্টলম্যান এগ্রিমেন্টের একটা স্ট্রেংথ থাকে, সেটা নষ্ট করে ফেলে আপনি যখন আসলেই না সংখ্যাতত্ত্বের বিচারে সংসদে দুর্বল অবস্থান নেবেন, তখন তো আপনার ওটা লাগবে তো, ওটা লাগবে তো, আপনার রিলেশনটা তো লাগবে। যোগ করি, প্রত্যেক একটা কথাই জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা যখনই এসছে সবাই ওই যে 3 জোটের রূপরেখার কথা বলে। আমি বিএনপিকে একটা জায়গায় সিরিয়াস প্রশংসা করছি এটা রিপিটেডলি। বিএনপি মুখে যা বলেছে যে এটা করতে, তার প্রমাণ হলো সে যেটা মানে না সেটা মানে নাই। ইভেন ইললজিক্যাল জিনিস আমি একদম খোলাখুলি বলি, বহুবার বলেছি। জনপ্রিয়তা হারানোর ঝুঁকি নিয়েও আপনি আপার হাউস পিয়ার না হলে আপার হাউসের আসার দরকার নাই। ওখানে ফাহাম ভাই আসবে না মনে হয়, বা আপনাকে নেওয়া যেতে পারে। এর বাইরে কিছু জাস্ট দ্য কপি অফ দ্য লোয়ার হাউস। আপনি যদি ওই সিটের প্রপোর্শনে করেন, তো এটা কেন করছেন? ইউ আর প্রোভাইডিং সামবডি, তাই তো? এছাড়া কোনো কাজ এবং নেই, তাদের হাতে যথেষ্ট যুক্তিও নেই, কোনো যুক্তি নাই। কিন্তু দেখেন ও করবো না, বদনাম হচ্ছে, হাসির পাত্র হচ্ছে, কিন্তু সে বলে গেছে। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, এটা হচ্ছে গিয়ে আমি নাম বলছি যে আমাদের বর্তমান সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ আমাকে বলছিলেন যে ভাইয়া বিএনপিকে মানে বিএনপিকে একটু বোঝান, বা বিএনপির লিডারদের একটু বোঝান, এটা মেনে নেন আপার হাউসের পিয়ারের কথা, হ্যাঁ পরে করেন না। হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁ, তো আমি তখন বলছিলাম যে না, যে এইটা আমি অ্যাকচুয়ালি কথাও বলে দেখছি, বলে না বিএনপি যেটা বলছে যে আমি যেটা করবো সেটা আগে থেকে এক্স্যাক্ট, এবং এটা কিন্তু ওয়াইজ, তাদের পজিশনে তারা অনেস্ট, পজিশন অনেস্ট, হোয়াট এভার ইট ইজ রাইট অর রং। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, কমিশন তো সরকার না, যত স্ট্যাটুটরি অথবা কনস্টিটিউশনাল কমিশন আছে, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন কমিশনটা সরকারের ফাইনাল ইন্টারভেনশন ছাড়া রাজি হয়েছে, বাকিগুলোতে কিন্তু আছে। এটা ইললজিক্যাল। কমিশন সরকার না, কিন্তু সে তার যে কিছুটা প্রভাব একটু বেশি লাগবে রাষ্ট্র চালাতে গেলে অনেস্টলি বলেছে, সমালোচিত হলেও বলে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন হয়ে গেল, প্রথমে জাস্ট ছোট করে জানতে চাই, নির্বাচনটা কি সহিংস হবে? মানে আমরা নির্বাচন বলতে সাধারণত না সাধারণত 91, 96, 2001, 2008 পর্যন্ত এই 4টা নির্বাচনকে আমরা মোটা দাগে ধরে নিই যে গ্রহণযোগ্য নির্বাচন। সো বাংলাদেশে তো কিছুটা সহিংসতা সব নির্বাচনেই হয়। আমি যদি ওইটাকে স্ট্যান্ডার্ড ধরি, তার চেয়ে কি বেশি হবে এবার? আমার মনে হয় তার চেয়ে বেশি হবে না। জাহেদ? আমারও মনে হয় তার চেয়ে বেশি হবে না। মানে অ্যাপারেন্টলি মনে হয় হচ্ছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা ভালো না, এটা মনে হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় মাঠে খুব সিরিয়াস পাওয়ার ইমব্যালেন্স আছে। এবং আমার একটা জিনিস মনে হয়, এই নির্বাচন মানে আমি খোলাখুলি যদি কথা বলি, মানে ফাইট হবে যেখানে জামাতের শক্তি আছে সেখানে সাথে বিএনপির হতে পারে, আর কিছু জায়গায় বিএনপি স্বতন্ত্র। মানে বিএনপি এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর হবে সহিংসতার ক্ষেত্রে। ডিপেন্ড করে সে কিভাবে অ্যাক্ট করবে। হ্যাঁ, ডিপেন্ড করে সে
সিরিয়াসলি আমি চাই বা আমি বিশ্বাস করি এটা করবে। এই নির্বাচন যদি বিতর্কিত হয়, বিরোধীদের লাভ আছে, হ্যাঁ, কিন্তু বিএনপির একটা নিশ্চিত বিজয় সে বিতর্কিত করতে চাওয়ার কোনো কারণ নাই। সো হাইকমান্ড আমার মনে হয় খুবই টাফ হবে, এবং ক্যান্ডিডেটরাও সতর্ক থাকবেন, কারণ এই নির্বাচনে বিএনপির ক্যান্ডিডেটই জানে তার দল ক্ষমতায় আসছে। সে যদি অবাধ্য হয়, সমস্যা তৈরি করে, তার জন্য তাকে টোল দিতে হবে। কিন্তু গত 1-1.5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াইড পারসেপশন আছে, ইসলামী দলগুলো, জামাত ইসলাম লেড বাই জামাত ইসলাম, এই দলগুলো সরকার গঠন করতে পারে, অথবা অনেকের তো খুবই অপটিমিস্টিক, তারা 2/3 মেজরিটি নিয়ে শরিয়া কায়েম করবে। দেখা গেল তারা অন্য সব নির্বাচনের মতোই লাইক 10-12-15টা আসনের মধ্যে সীমাবদ্ধ হলো, বা 20টা আসনের মধ্যে সীমাবদ্ধ হলো। এই যে বিশাল প্রত্যাশার একটা জায়গা তারা তৈরি করেছিল, এই একদম প্রত্যাশার বিপরীতে যদি খুবই অল্প আসন পায়, সেই ক্ষেত্রে কি তারা এটাকে অগ্রহণযোগ্য হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করবে এই নির্বাচনকে? ও ইয়েস, অ্যাবসলিউটলি, কি logic এ? রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট তারা এটা করবে। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে এটা আমি আগে জানতাম না, এটা আমার 5 অগস্টের পরের অনুভূতি, যে জামায়াতে ইসলামীর যারা কর্মী এবং যারা সমর্থক, তাদের এন্টায়ার যে পলিটিক্যাল ন্যারেটিভ, এটা কিন্তু নেগেটিভ ন্যারেটিভ। ও খারাপ, হেন্স আমাকে তুমি দাও, হুম। আমি নিজে কি করব এটা নিয়ে তাদের কোনো কথা নেই। আপনি এখনো দেখেন, আপনি যদি কোনো জামায়াতে ইসলামের কাউকে বলেন যে আপনাদের আপনারা সরকার গঠন করলে কি কি পলিসি ইমপ্লিমেন্ট করবেন, কোনো কথাই নেই। ও টেম্পো স্ট্যান্ড, ও টেম্পো স্ট্যান্ড, ও চাঁদাবাজ, ও হচ্ছে গিয়ে ভারতের দালাল, ও ইহুদিদের দালাল, ও আমেরিকার দালাল, সবাই খারাপ। কিন্তু আমার নিজের কি করার কথা এই ব্যাপার নিয়ে তাদের কোনো বলার মতো প্রায় তেমন কিছুই নেই। এবং যেগুলো বলে সেগুলো ভেরি স্টুপিড, টু বি অনেস্ট। ওই যে মেয়েদের 8 ঘন্টার থেকে কমায় 5 ঘন্টা নাকি 5 ঘন্টা, 6 ঘন্টা। মানে আমার খুব ইচ্ছা করে যে আমি এখন জিজ্ঞেস করি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, মানে চ্যাট জিপিটি বাদ দেন, যে কোনো লোক যে একটা প্রাইভেট অর্গানাইজেশন চালাইছে, সে কোনোদিন এই ধরনের স্টুপিড কথা বলবে না। হ্যাঁ, এবং তারা এটা ক্লিয়ারলি বলছেন, এবং আমি দেখলাম যে অনেকে সমর্থনও করছেন। এবং ইট প্রুভস টু মি যে তাদের মধ্যে ওই প্রিপারেশনটাই নাই। তাদের এন্টায়ার পলিটিক্যাল কর্মকাণ্ড হচ্ছে গিয়ে ও খারাপ, ও খারাপ। আপনি ক্ষমতায় গেলে তো আপনাকে দেশটা চালাতে হবে, এবং এটা কিন্তু সহজ কাজ না, অত্যন্ত জটিল এবং খুবই জটিল কাজ। আপনাদের ওই ম্যানেজার কোথায়? আপনাদের পাবলিক মানে লার্জ ব্যুরোক্রেসিতে কাজ করার লোকজন কোথায়? আমি তো দেখতে পাই না। মানে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমাদের অনেক আছে। শিবিরের এই যে কি জানি বলে, শিবিরের সহসভাপতি অর্থমন্ত্রী হতে পারবে, কিন্তু দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আ ভেরি সিম্পল লজিক। আচ্ছা, জাহেদকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু ইসলামপন্থী দলগুলো, আমি বরং ধর্ম আশ্রয়ী দল বলতে কমফোর্টেবল ফিল করি, তারা টিভির টক শোতে মহিলা অ্যাঙ্কর বা সহ আলোচক থাকলে পার্টিসিপেট করে না, কিন্তু তারা যদি নির্বাচিত হয়, সংসদে গেলে তখন তার কলিগ তো মহিলা থাকবে, কিছু না কিছু মহিলা এমপি তো অবশ্যই সংসদে থাকবে। তখন তারা যদি সেই দোহাই দিয়ে পার্টিসিপেট না করতে চায়, ওয়াকআউট করে, ওইটাকে কিভাবে নেগোশিয়েট করা হবে? আমি জানি না, এখন তাদেরকে হয়তো জিজ্ঞেস করা যেতে পারে না। অর্থ জবাব দেবেন যে ওখানে ডিসটেন্সটা এত ফুটের বেশি, সেই জন্য সমস্যা নাই, এখানে ডিসটেন্সটা 2 ফুট 4 ফুটের মধ্যে, তাই সমস্যা আছে মেবি, আমি জানি না। কোন একটা শরিয়া আইন তৈরি এমন করা যাবে। সব কথাবার্তা তারা বলছেন, এমন সব অ্যাটিটিউড তারা দেখাচ্ছেন, অথচ তারা আমাদের কনস্টিটিউশন মেনে রাজনীতি করছেন। কিন্তু এটা ইনফর্মাল, তারা ফর্মালি বলেন না, আমরা জানি। ইভেন শুধু সেটা না, তারা প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়, আমাদের তো নারী উপদেষ্টা আছে, শর্ত থাকে কোনো নারী উপদেষ্টা ওখানে প্রেজেন্ট থাকবেন না। তাই নাকি? জি। ও মাই গড। টক শোতে যান না, তাদের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক যেতে পারে না। সংসদে তো ঝামেলা হবে। পলিটিক্যাল পার্টি তারা টক শোতে যাবেন না, যদি নারী অ্যাঙ্কর না, শুধু সহ আলোচক থাকলেও যাবেন না। একজন যে গিয়ে বললো যে ওই যে সে ভগবান, মানে অতিথি ভগবান। It's not জামায়াত ইসলামী, it's another party. আচ্ছা, ওকে। সেই ক্ষেত্রে জাহেদের প্রস্তাব হচ্ছে যে এখানে একটা শরিয়া ডিস্টেন্সিং রাখতে হবে। আমি জানি না ওনারা কিভাবে ব্যাখ্যা, কারণ না হলে তো সংসদের সেম প্রশ্ন, নারীরা থাকবে ওই সংসদের ভেতরে, ওই সংসদে উনি বসবেন কিভাবে? আচ্ছা, ইন জেনারেলি ধারণা করা হচ্ছে যে 5ই আগস্টের পরে ইসলামী দলগুলো বা এই ধর্মাশ্রয়ী দলগুলোর আস্ফলন দেখা যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে, ধারণা করা হচ্ছে জনপ্রিয়তা মোটা দাগে বললে কিছুটা বৃদ্ধি পেয়েছে, কারণ সারফেসে তাদের অনেক বেশি দেখা যাচ্ছে। নির্বাচনটা হয়ে যাওয়ার পর তাদের এই গ্রোথটা কি কন্টিনিউ করবে? ইট ডিপেন্ডস অন বিএনপি যদি ফেল করে, ইয়েস অফকোর্স গ্রোথ
মানে গ্রোথ হবে, কিন্তু বিএনপি যদি গভর্নেন্স দিতে পারে। কিন্তু বিএনপির মতো সেন্ট্রিক পলিটিক্যাল অন্য পার্টি তখন কাউন্টার পলিটিক্স নিয়ে আসতে পারবে না, কেন রাইটিস্টরা আসবে? দেখেন, বাংলাদেশ হচ্ছে গিয়ে পুরো দেশটাই রাইটিস্ট। তাই কি? মানে আমি বলতে চাচ্ছি সেন্টার থেকে রাইট। আচ্ছা, বাংলাদেশে লেফট লিনিং পলিটিক্সের কোনো ভাত নাই। হ্যাঁ, এবং আমাদের দেশে যেটা লেফট লিনিং পলিটিক্স যাদেরকে বলে, তাদের ইকোনমিক যে মানে যত প্রোগ্রাম সব আসলে সেন্টার রাইটের। হ্যাঁ, তাদের বাংলাদেশে মোটা দাগে লেফট লিনিং পলিটিক্স বলতে বোঝায় কে ইন্ডিয়া পন্থী আর কে সেকুলার পন্থী হলে আমরা বলে দিই, যে ট্যাগ দিয়ে দিই যে সে লেফট লিনিং। মানে আমি যদি লেফটিস্ট হইতাম এবং আমাকে যদি, আমি লেফট লিনিং না, কিন্তু আমি যদি লেফট লিনিং হইতাম এবং আপনি যদি বলতেন যে আওয়ামী লীগ একটা লেফট লিনিং পলিটিক্যাল পার্টি, আমি খুবই এম্বারাসড হইতাম। হ্যাঁ, এটা একটা কমপ্লিট মাফিয়া। হ্যাঁ, হ্যাঁ, একটা কমপ্লিট মাফিয়াকে আপনি যদি বলেন যে এটা লেফট লিনিং, হ্যাঁ, তাহলে বামপন্থী যেই মানুষটা অ্যাকচুয়ালি ধারণ করে তার জন্য এটা অপমানকর, এবং এটা আমি একসেপ্ট করি। তাহলে কি বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো, আই এম সরি, এটা তো ক্ষয়িষ্ণু, ক্রমাগত জনপ্রিয়তা, ডেড, দে আর দ্য ডেড অলরেডি। Yes. মানে তারা কি As far একদম politics is concerned. একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে? তারা একদম অপ্রাসঙ্গিক অলরেডি। এক ধরনের সোশ্যাল ক্যাপিটাল তো তাদের আছে। সেটা অন্য জিনিস, সোশ্যাল ক্যাপিটাল তাদের আছে। আচ্ছা, ওটা থাকবে, ওটা থাকবে, ওটা অন্য জিনিস। মানে আমরা কনসিডার করছি জনপ্রিয়তার ভিত্তিতে, ভোটের ভিত্তিতে। এক্স্যাক্টলি, পলিটিক্সের মানে রাজনৈতিক ভাবে তারা অলরেডি ডেড। এবং মানে তাদের যে সোশ্যাল ক্যাপিটাল, এটাকে কিন্তু আমি ছোট করে দেখি না। সোশ্যাল ক্যাপিটালের জায়গাটা খুব বড়, এবং ওইটাকে আমি বড় করেই দেখি। আচ্ছা, কিন্তু রাজনীতির ময়দানে, অর্থাৎ ভোট কিংবা আপনার পার্লামেন্টে যাওয়া কিংবা সংগঠিত হওয়ার ক্ষমতা, ওই সমস্ত দিক থেকে লেফট পলিটিক্স বাংলাদেশ ইজ অলরেডি ডেড। ওকে, আপনি কি বলেন? আমি লেফটের ব্যাপারে একমত, কিন্তু আমি একটা জিনিস একটু যোগ করতে চাই। বিএনপি যদি খুব ভালো না করে তাহলে জামাত বা রাইটিস্ট অনেক সুবিধা করবে কিনা। আমার উত্তর হচ্ছে আমি ওদের ব্যাপারে এতটা অপটিমিস্টিক না, বরং শুনতে খুব অদ্ভুত শোনাবে। বিএনপির ফেইলিয়ার আওয়ামী লীগকে রাদার প্রাসঙ্গিক করে তুলতে পারে। আমি আমার কারণটা বলি। জামায়াত ইসলামী তো দীর্ঘদিন রাজনীতি করে, এই রাজনীতি জামায়াত ইসলামীর সাথে ইসলাম আছে, এই গেলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, এদের সাথে থাকা সৎ লোকের শাসন, এবং সমাজে কিন্তু একটা পারসেপশনও আছে জামাতের লোকজন চুরি বাটপারি কম করে, আছে, একেবারে মুক্ততা না। ইভেন তাদের যে দুজন মন্ত্রী ছিল 2001-06 সময়কাল, পারসেপশন আছে, যদিও এদের কিন্তু দুর্নীতির তথ্য বেরোচ্ছে, কিন্তু আমি ধরে নিলাম যে তারাও তুলনামূলকভাবে বেটার ছিল। তো সে গুড গভর্নেন্স দিতে পারে, তার ইসলাম আছে, টাকা আছে, তাদের প্রতিষ্ঠান ছিল চিরকাল, তাদের বেসুমার টাকা আছে। ছাত্র শিবিরে গেলে আপনার জীবন গ্যারান্টেড, আপনি চাকরি পাবেন, মানে কোচিং থেকে শুরু করে মানে দোলনা থেকে কবর পর্যন্ত বলেন, আপনি দোলনা থেকে কবর পর্যন্ত ওই ইকোসিস্টেমে থাকতে পারেন। আপনি মরে গেলেও ওদের পার্টির কারণে যদি খুন হন, আপনার ফ্যামিলিকে কিন্তু সারা জীবন দেখে রাখবে। এটা কিন্তু ওদের ক্ষতি করছে গ্রোথ হিসেবে, মানে পলিটিক্যাল পার্টি একদম। এরকম রেশনিং সিস্টেম ইজ নট এ গুড থিং। ফাইন, কিন্তু ওই যে বললাম, ওই রাজনীতির পরও যখন ও এই জায়গায় এসে দাঁড়ালো, সে তো, তার তো গ্রোথ ওই অর্থে হয় নাই। আচ্ছা, এখন ওরা করতে চাচ্ছে কি, এটাকে সরিয়ে এই রেজিমেন্টের জায়গা থেকে একটু ভিন্ন 2-3টা জায়গায় এমন মানুষকে নমিনেশন দিয়েছে যে আসলে ওখানকার পদে না, একজন হিন্দু ভদ্রলোককে দিয়েছেন। এতে একটা ঝুঁকি আছে, কিন্তু সে এই ট্রান্সফরমেশনের কারণে যদি শেষ পর্যন্ত, আমরা এটা জানি, আমরা নামও যদি বলে ফেলি, সম্ভবত জনাব আজহারুল ইসলামের নেতৃত্বে একটা কট্টর গ্রুপ আছেন যারা মিস্টার শফিকের এটা পছন্দ করেন। জনাব শফিক যদি ফেল করেন, আচ্ছা আমি ওনাকে সরিয়ে রাখি, আদিত্যনাথ, যোগী আদিত্যনাথের মতো যদি হ্যাঁ, নরেন্দ্র মোদী ফেল করে, আচ্ছা, কিন্তু আমি সেটা সরিয়ে রাখি। ধরেন আমি ওটা না, আমি জামাত করি, আমি শিবির করি, আমি এসেছি এটাকে ইসলামের সেবা, আমাকে কিন্তু একভাবে ওয়াশ করা হয়েছিল। এখন আমি এসে দেখি একজন হিন্দু বলছে জামাতের স্লোগান দিচ্ছে, অথবা হিজাব না করে জামাতের মেয়ে কর্মীরা কাজ করছে, শিবিরের নমিনেশন পাচ্ছে, আমার কিন্তু ভালো লাগবে না। তো ফলে তাদের যদি এই লাইনে ওনারা যেতে থাকেন, তাদের পার্টির গ্রোথ হবে। আর ওই লাইনে যদি ধরে রাখেন, তাহলে আমি এটুকু বলি, এম্পেরিক্যাল এভিডেন্স বলছে এটা করে তো তারা খুব বেশি আসলে করতে পারেন নাই, তাদের কিছুটা লিবারাল হতে হবে। তাহলে এখন কি হলো, সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমি এই কারণে মনে করি বিএনপি ফেল করলো, এটা খুব খারাপ কথা। বিএনপি মোটা দাগ মানে একেবারে ডিজাস্ট্রাস ফেল না করে ফেললে বিএনপি সেকেন্ড বারও ইলেক্টেড হবে। কারণ আপনি বিএনপিকে ভোট না দিয়ে আওয়ামী লীগকে যেমন আগে ভোট দিয়ে দিতে পারতেন, আমি এইবারকার আওয়ামী লীগের কথা বলছি না, আগের আওয়ামী লীগের কথা, ফ্লোটিং মানুষ, বিএনপিকে ভোট না দিয়ে জামাতকে ভোট দিয়ে দেওয়াটা এত সোজা না, ইডিওলজিক্যাল কোয়েশ্চেন। কিন্তু একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য তো আমাদের
আস্থা রাখা যায় এরকম বিরোধী দলের প্রয়োজন, Exactly. অত্যন্ত জরুরি প্রয়োজন। খুবই দরকার। সেই ক্ষেত্রে জামাত বিরোধী দল হিসেবে কি আসলে আচরণ করতে পারবে? আমার কাছে মনে হয় যে লেটস বি অনেস্ট এন্ড চ্যারিটেবল হিয়ার, যে আমাদের প্রত্যেকেরই কিন্তু শিখতে হবে সামনে। আমাদের এইবারের যে পার্লামেন্ট হবে বাই এন্ড লার্জ একটা প্রত্যেকেরই প্রথমবারের পার্লামেন্ট মেম্বার হবে। অনেকেই, বেশিরভাগ লোকই, খুব কম Right. লোকই হ্যাঁ। আগে পার্লামেন্ট মেম্বার ছিল, এবং গত 15 বছর বাংলাদেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল এটা আসলে নন এক্সিস্টেন্ট অলমোস্ট। তা আমাদেরকে অনেক কিছু নতুন করে শিখতে হবে, এবং ওই শেখার প্রেক্ষাপটে আমি ওয়ান্ট টু বি চ্যারিটেবল যে জামায়াতে ইসলামের লোকেরাও নতুন করে শিখবেন, তাদের বিরোধী দলের মতন আচরণ করার। তারা আসলে পারবেন কি পারবেন না এটা ভবিষ্যতের বিষয় আমি এখনই বলতে চাই না, কিন্তু আমাদের ওই কমিটমেন্টটা থাকা উচিত যে আওয়ামী লীগের মতন বিরোধী দল হওয়া উচিত না, যে আপনি কোনো কাজই করতে দিবেন না, প্রত্যেকটা জিনিসে আটকাবেন, প্রত্যেকটা জিনিসে কিভাবে ডিস্টার্বিং এলিমেন্ট হয়ে যাবে। ওইভাবে কাজ করলে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। আপনার বাই অল মিনস ইউ পার্টিসিপেট। আপনি সেটা কি জামাতের কাছ থেকে আশা করা যায়? না, আমি কিন্তু এটা কোনো ইডিওলজিক্যাল গ্রাউন্ডে বলিনি, আমি এই কথাটা বলছি যে কম্পিটেন্সের গ্রাউন্ডে। আচ্ছা, হ্যাঁ, যে আপনার দেখেন মানে ল মেকার হিসেবে কি তারা পারফর্ম করতে পারবে ভালো জামাত অ্যাটলিস্ট? আমি এটা বলতে পারবো না, কারণ আমি তাদের যেই ক্যান্ডিডেট, তাদের ক্যান্ডিডেট তো আসলে কোনো কাজের কথা বলেন না। হ্যাঁ, বলে ওরা খারাপ প্রায়, বলে। হ্যাঁ, এটাই মূল কাজ। এখন এখান থেকে না বের করা খুব কঠিন, যে যেমন একজনকে ক্যান্ডিডেট ছিল, মানে এখনো আছেন কিনা জানি না, ওই যে ওয়াজ করে। হ্যাঁ আছেন, হ্যাঁ, হামজা, আমির হামজা। উনি এখন বলেন আমি ফেসবুকে আজকে বললি কালকে 100টা মেয়ে আমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। তো এরকম মানে উইয়ার্ড জোকারদের নিয়ে আপনি যদি কথা বলেন, কিন্তু আমার মনে হয়, আমি জাহেদের কাছে জিজ্ঞাসা করি, আমার মনে হয় আওয়ামী লীগের সময় যেমন সংসদের বিরোধী দল ছিল একটি পোষা জাতীয় পার্টি, রাজপথের বিরোধী দল ছিল বিএনপি। আমার কেন যেন মনে হয় বিএনপি সরকারকে আসলে রাজপথের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকেই ফেস করতে হবে। আমি জাহেদের কি মনে হয়? বিএনপির বিরোধিতা হবে ফেসবুক এন্ড ইউটিউব। হ্যাঁ, ওটা তো আওয়ামী লীগরাও ভেহিকেল হিসেবে ইউজ করবে, কিন্তু রাজপথের কথা বলছি আমি। জামাত হয়তো সংসদের বিরোধী দল থাকবে, রাজপথের এই যে ব্যাটল গ্রাউন্ড তৈরি করা, এই যে কমব্যাট করতে হয়, মানে এই কনফ্রন্টেশনাল সিচুয়েশন, এটা ফেস করতে হবে কি জামাতের সাথে না আওয়ামী লীগের সাথে? আসলে সময় লাগবে আওয়ামী লীগের, কিন্তু আমি তার আগে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা আসলে আমাদের তোলা দরকার। জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? বিরোধী দল পরেই থাকুক কেন? আমি জামাতের যারা একটু ইন্টেলেকচুয়াল হিসেবে পরিচিত, আমি তাদের সামনে এই ডিবেট করেছি, আর আই ডিডন্ট গেট এনি আনসার। আপনি তো ইসলামী দল, আপনি জামাতের কনস্টিটিউশন পড়বেন, যে দলটার কেন্দ্রীয় সদস্য মুসলমান হলেই হবে না, পারফর্মিং মুসলমান হইতে হবে। লেখা আছে ফরজ ওয়াজিব সব মানতে হবে, Certain standard হারাম থেকে মাস রুকন আর কি, ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকে বিজেপিকে ধর্মীয় দল বলে না, একেবারেই না। বিজেপির মতো সেকুলার কনস্টিটিউশন, নন মুসলিমরা বিজেপি করে, নন মুসলিম না, ওর সদস্য শর্ত হচ্ছে আর্টিকেল 3 আর 4 যখন সদস্য বলছে, ওটার মধ্যে ওদের লক্ষ্য উদ্দেশ্য লেখা আছে, খুবই সুন্দর লেখা, মানলেই 18 বছরের বেশি যে কেউ বিজেপির সদস্য হতে পারে। আচ্ছা, ইসলামী দল তাদের লোকজন আমার সাথে বসে এমপি ইলেকশন করছে, শরিয়া কায়েম করবে বলে যান। আচ্ছা, শরিয়া কায়েম করতে চায় যে রাজনৈতিক দল, এই প্রশ্নগুলো করতে হবে সেই দলের রাজনীতি করার অধিকার আছে কিনা। কারণ হলো, আমরা ইসলামী শরিয়া বলবৎ আছে একটা দেশও নাই এখন পর্যন্ত যেখানে আমাদের মতো একটা নির্বাচনী ব্যবস্থা আছে। মোটা দাগে একটা কন্ট্রোল নির্বাচনী ব্যবস্থা আছে ইরানেও প্রেসিডেন্ট একজন হন, তার হাতে ক্ষমতা নেই, ক্ষমতা কিন্তু সুপ্রিম লিডারের হাতে প্রধান ক্ষমতা আছে। আর প্রেসিডেন্টও যে কেউ হতে পারেন না, ওটাও গার্ডিয়ান কাউন্সিল যাকে অ্যাপ্রুভ করবে, ক্যান্ডিডেট ডিসাইড করে দেওয়া হয়। অ্যাপ্লাই করতে পারে। ধরুন আমি নাম বলি, একজন বিখ্যাত ফিল্ম মেকার জাফর পানাহি, প্রচুর টর্চার হয়েছে। জাফর পানাহি যদি পালাইতেই হয়েছে দেশ থেকে, কিন্তু জাফর পানাহি যদি মনে করেন আমি ক্যান্ডিডেট হব, কিছু বেসিক থাকে, বয়স টয়স সহজ, এগুলো যদি ফুলফিল করেন, জাফর পানাহিকে ইলেকশন করতে দেওয়া হতো না। তাহলে এটা একটা কন্ট্রোল ইলেকশন। এর পরের অংশটা ফেয়ার, বাট স্টিল জনগণ কিন্তু মূল ক্ষমতাবানকে চুজ যাকে খুশি তাকে চুজ করতে পারে। এটাও না, যাকে খুশি তাকে করতে পারলেও মূল ক্ষমতাবানকে আপনি পারছেন না। মূল ক্ষমতা কিন্তু সুপ্রিম লিডারের হাতে। সেই সুপ্রিম লিডার কিন্তু খুব ক্লোজড একটা গ্রুপ ডিসাইড করে। এর বাইরে যত ইসলামী শরিয়া কায়েম করা দেশ আছে, কোথাও নির্বাচনের নও নাই। এনাদেরকে বলতে হবে আমরা কি শরিয়া কায়েম করব বা করব না, ক্লিয়ারলি করলে নির্বাচনী ব্যবস্থা কি হবে, এই নির্বাচনী ব্যবস্থা থাকবে কিনা।
এই আপনি কিন্তু রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত এই কনস্টিটিউশনের অধীনে। যদি বলেন আমি শরিয়া কায়েম করব, নির্বাচন তুলে দেব, তাহলে আপনার রাজনৈতিক দল হিসেবে ওয়ার্ক করার কোনো যোগ্যতাই থাকে না। আপনি বলতে পারেন আমি 2/3 মেজরিটি পেলে তো করতে পারি, উত্তর হচ্ছে পারেন না, কারণ আপনি ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। আই গট ইউর পয়েন্ট, মানে আমি পাবলিকের কাছ থেকে ম্যান্ডেট নিলাম যে এরপর থেকে আমি ডেমোক্রেসি রাখবো না। হ্যাঁ, আচ্ছা আমরা সেই ম্যান্ডেট নিতে পারি আচ্ছা কিনা? আচ্ছা আমি শরিয়ার কথা বাদ দিই, আমি বলি আপনাকে, আপনি একটা রাজনৈতিক দল করলেন, সেকুলার রাজনৈতিক দল, ফ্যাসিস্ট একটা রাজনৈতিক দল, আপনি বললেন যে আমি নির্বাচন করব 2/3 মেজরিটি পেলে, এটা সিঙ্গেল পার্টি, Fascism করবো। হ্যাঁ, single party state হবে। জনগণ 2/3 মেজরিটি দিল, কথার হ্যাঁ। কথা, আপনাকে নির্বাচনে যেতে দেওয়া হবে না, কারণ আপনি আমার রুলস অফ দ্য গেমে খেলতেছেন। এটা মাইনে আসলে আপনি খেলতে পারবেন, নাহলে খেলতে পারবেন না। আপনি যদি না পারেন তাহলে একটা বিপ্লব করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে আমি ট্রফি নিয়ে যাব, আর টুর্নামেন্ট করতে দেব না। করতে দেব না। এরপর কি হবে মজার ব্যাপার, যখন আপনি ওটা করে নির্বাচন তুলে দেবেন, তখন আমাকে, নাম বলছি না, জামাতের একজন বেশ পরিচিত বুদ্ধিজীবী, দেশের বাইরে থাকেন, উনি বলছেন সেই ক্ষেত্রে জনগণকে ফাইট করতে হবে। ফাইটটা তাহলে এখন আপনারা করেন, আমরা আপনাকে ইলেকশন করতে দেব না, আপনি ফাইট করে বিপ্লব করে আপনার মতো শরিয়া কায়েম করেন। এবং আরো বড় কিছু সমস্যা আছে, যেমন অর্থনৈতিক ব্যবস্থাকে তারা একটা র্যাডিক্যাল চেঞ্জে আনবে অ্যাকর্ডিং টু দেয়ার সিস্টেম। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আমি একটা উদাহরণ দেই, এগুলো প্রত্যেকটা, এই যে আমি এতক্ষণ হার্শ ভাবে বলিনি, এই জন্য আমি আবারও কোট করে বলছি, আমাদের নুরুল কবির, শ্রদ্ধেয় নুরুল কবির মোনাফেক বলেন তো সরাসরি, আমরা ভদ্রভাবে ডাবল স্ট্যান্ডার্ড বলতাম, তো উনি গুপ্ত তো বলতেন। তো এখন এই জিনিসগুলো আপনি বলছেন, এই জিনিসগুলো আপনি করছেন, আপনি আসলে কি করবেন আমি জানি না। মেইন প্রবলেম উইথ দিস ডাবল স্ট্যান্ডার্ড, আমি এই শব্দটা আর বলছি না, আমি আপনাকে চিনি না তো, আমি আপনাকে এই অবস্থায় দেখে এটা মনে করছি, আপনি ভেতরে কি আছে আমি জানি না তো। হ্যাঁ, ইউ শুড ক্লিয়ার ইট আউট। এইটাই মূল প্রবলেম। এবং আমি যেটা, আমার কাছে যেটা খুবই ট্রাবলিং মনে হয়েছে গত 1.5 বছর, এই জিনিসটা, এই প্রবণতাটা আমি আগে জানতাম না, যে জামাতে ইসলামের কর্মী এবং নেতৃত্বের মধ্যে একটা প্রবল প্রবণতা আছে। তারা যে বিভিন্ন বড় বড় কথা বলেন, কিন্তু তাদের অ্যাকশন যদি দেখেন, তাদের অ্যাকশন দেখলে আপনি খেয়াল করবেন যে তাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে যে গভর্নমেন্টের ব্যুরোক্রেসির সকল জায়গার শীর্ষ পদগুলা এবং পদ দখল করা। এই দখল মেন্টালিটি নিয়ে আপনি যদি রাষ্ট্র চালাতে চান, আপনি দখল করতে পারবেন, আপনি জামাতপন্থী লোকদের দিয়ে সকল সিনিয়র পজিশনে দখল করতে পারবেন, কিন্তু এটা মেরিটোক্রেসির বরখেলাপ হবে, মেরিটোক্রেসির বরখেলাপ, এবং নিউট্রাল এনভায়রনমেন্টে তারা কাজ করতে পারবে না। এবং আপনাকে, মানে এই জিনিসটাই আমি অ্যাভয়েড করতে চাই, মানে এই জিনিসটার অ্যাভয়েড করার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে পার্সোনালি, যে বাংলাদেশে মেরিটোক্রেসি বেসড রুল অফ ল হবে, যে আপনি হিন্দু মুসলমান মেয়ে ছেলে ডাজন্ট ম্যাটার, আপনি যদি একটা কম্পিটেন্ট লোক হন, আপনাকে প্রমোট করতে হবে সরকারকে। এবং একই সাথে মিডিয়াকে সবসময় তাদের মতো খোলামেলা কথা বলার অধিকার থাকতে হবে। আমরা এই প্রসঙ্গটা একটু কথা বলি। আওয়ামী লীগ সরকারের ওই সময়টায় তো আসলে একেবারে পোষা মিডিয়া ছাড়া কিছুই ছিল না। এর পরবর্তীতে দেখা গেছে যে মিডিয়ারা মোটামুটি কথা বলতে পেরেছে, আমি মোটামুটি চেয়ে বেশি বলবো, প্রায় স্বাধীনভাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা যারা একটু, যাদের কথার টোনে সফট আওয়ামী ন্যারেটিভ তৈরি হচ্ছিল, কিছুটা রাইটিস্টদের চাপে, কিছুটা বাস্তবতার প্রেক্ষিতে সরকার কয়েকজনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এছাড়া মিডিয়া কথা বলতে পারতো। কিন্তু আপনি কি মনে করেন বিএনপি সরকার আসলে মিডিয়াকে এই তাদের মতো কথা বলার অধিকার থেকে কিছুটা হলেও একটু শেকি পজিশনে তারা চলে আসবে বা ডিসকমফোর্টেবল ফিল করবে? না, ইট ডিপেন্ডস অন, দেখেন, আপনার উপর যদি আমি চাপ সৃষ্টি না করি, কিন্তু আপনি যদি চাপ বোধ করেন, এটা আমার সমস্যা না। দেয়ার ইজ এ ক্লিয়ার ডিস্টিংশন, যে আমি যদি আপনাকে চাপ সৃষ্টি করি এবং আপনি যদি চাপ বোধ করেন, সেটা আমার দোষ। আমি যদি মানে পাওয়ারফুল প্লেয়ার হয়ে কাজ, মূল সমস্যাটা তো হয়ে গেছে এখন মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়ায় যতটা না ইনফরমেশন দেয়, তার চেয়ে অনেক বেশি মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়াতে আসলে এক ধরনের অ্যান্টি সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। অ্যাবসলিউটলি। এইটাকে আমরা নেগোশিয়েট করব কিভাবে? আমরা কেউ জানি না এটা। ইটস অ্যান ইভলভিং প্ল্যাটফর্ম। কিভাবে নেগোশিয়েট? তার আগে আমি একটা কথা একটু বলি, মিডিয়ার একটা অন্য প্রবলেম আমরা হয়তো মিস করি। গত বছর পুলিশ সপ্তাহে আমাকে একজন গেস্ট স্পিকার হিসেবে ডাকা হয়েছিল, সিভিল সোসাইটি পার্ট থেকে গেলাম, আমি ওখানে একটা প্রশ্ন তুলেছিলাম, এটা মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। মানে ধরুন 15 বছর একটা রেজিমের অধীনে আপনি ছিলেন, যে পুলিশ তার অধীনে নিয়োগ পেয়েছে, সে কিন্তু মধ্য পর্যায়ে চলে গেছে, এসপি লেভেল, আমি বিসিএস ক্যাডারদের কথা বলছি। ও পুলিশ বলতে আসলে কি বলছে, ওর গ্রুমিং কি হচ্ছে, ফিলোসফিটাই ডিফারেন্ট। যে সাংবাদিক 15 বছর আগে ঢুকেছে,
অসাংবাদিকতা মানে বোঝে হলো চাটা, আমি একদম Exactly. কথ্য শব্দ ব্যবহার করলাম। দেখেন এখন কিন্তু তারেক রহমানকে চাটা চাটতেছে। চলছে সমানে। এটা তারেক রহমান বলেছে? আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। সো ওর কেস বার্ডের মতো, ওই যে কতগুলো আছে না, আমরা কেস বার্ডের পক্ষে কেউ যুক্তি দেয় যে পাখি তো উঠতেই শেখে নাই, আমি তো জন্মের পর থেকে ওখানে রাখি, ওকে আমি ছেড়ে দিলে বরং এখন মারা যাবে, উইচ ইজ ট্রু, ওর তো উঠতে শেখে নাই, কেন কাঁচায় থাকে। ঠিক একই রকম অবস্থা, কেস বার্ডের মতো অবস্থা হয়েছে। আপনি আওয়ামী লীগের অধীনে থেকে থেকে এটা শিখেছেন, আপনি এখন আপনার চাটার জন্য কাউকে লাগবে, লতার মতো আপনি একটা গাছে বেয়ে উঠেছেন, আওয়ামী গাছ গাছে, এখন বিএনপি গাছে পাইবেন। সো আমি জানি না, এটা খুব সহজ হবে না। বিএনপির জায়গা থেকে জিনিসটাকেও ক্লিয়ার করতে হবে, ভাই এই চাটাচাটি সবকিছু যদি তারা না চায়, এই সবকিছু আমার দিক থেকে না, এবং ডিসকারেজ করতে হবে। এটা মানে বিএনপিকে অ্যাক্ট করতে হবে। অ্যাক্ট করতে হবে, কারণ হলো মানুষ তো ইন্টারপ্রিট করবে ওভাবে। ধরুন এই পত্রিকাগুলো, বাংলাদেশে একটা দুটো পত্রিকার নিউজ সামনে এসছে, যেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা দেশে এসছেন, প্লেন থেকে নামার পর থেকে Exactly. ধারা বর্ণনার মতো প্রতিটি স্টেপ গোনা হচ্ছে। হেডলাইন করে করে আসছে, উনি এখানে এসছেন, গাড়িতে উঠেছেন, এটা করে করে হেডলাইন। ডিড শি সে দ্যাট? তারেক রহমান চেয়েছেন, তারেক রহমানের যেই ধরনের ইমেজ আমরা এখন দেখছি, যিনি একটা বড় চেয়ারে বসতে চান না, যিনি কদমবুজি করা মানুষের উপরে বিরক্ত প্রকাশ করছেন, সেই মানুষকে এটা চাইছেন? বলবেন না, প্রশ্নই আসে। কিন্তু এখন আমরা করছি তো, এগুলো কিন্তু সবকিছু ওনাদের গায়ে যেতে পারে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন কিন্তু ইন্টারপ্রিটেশন এটা হবে উনি বিএনপি করেছেন। তো আমলি হয়ে গেছে, এই রিস্কটা কিন্তু আছে। আচ্ছা, তার মানে ওনাকেই রিল্যাক্টেন্সিটা দেখাতে হবে, এবং মেসেজ দিতে হবে, ডোন্ট ডু মেসেজ দিস। দিতে হবে, ডোন্ট ডু দিস। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কথা বলছি, আচ্ছা, ওই জায়গায় একটু সোশ্যাল মিডিয়ায় একটা কথা বলি, ওই যে সুসানা জুবফের একটা বিখ্যাত বই আছে, দ্য এজ অফ সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, কয়েক বছর আগে সেখানেই বলেছিলেন, আর এখন তো এআই আসছে আরো বলবেন, সেটা হচ্ছে আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় আনবিলিভেবল প্রলিফারেশন অফ সোশ্যাল মিডিয়া দেখেছি। আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক ঠিক নাই, আমরা এটার সাথে কিভাবে কি কাজ করবো কিচ্ছু ঠিক ইভেন নাই, আমাদের মেন্টালিটিও প্রিপেয়ার্ড না। প্রিপেয়ারনেস এর মধ্যে এটা চলে আসছে। আর এখন এআই যোগ হয়ে, I really don't know, আমি ফার্মবার একটা স্ট্যাটাস দেখছিলাম যে ওনার ভয়েস এআই আমি নিজে চিনতে পারি। ও অসাধারণ। আপনি একটু বলেন, অনেকে হয়তো পড়েননি। আচ্ছা, মানে এটা, আচ্ছা আমি কি শোনাবো? না থাক, শোনা যাবে না। তো হোয়াট এভার, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এআই দিয়ে, মানে আমাকে অনেক বললো যে এআই দিয়ে একটা র্যান্ডম টেক্সট, এরকম আপনার মতন র্যান্ডম টেক্সট দিয়ে এআই আমার ভয়েস কপি করে করলো, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি লাইফ লাইক। মানে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা আমার ভয়েস না, মানে আমি যেভাবে কথা বলি, যেভাবে পজ দিই, পুরোটাই সুন্দর মতন কপি করলো। তা আই গট রিয়েলি স্কেয়ার্ড। মানে এইটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। মানে এখন যদি যে কোনো কারোর, ধরেন আমার ক্ষেত্রে, আমি হয়তো কেউ যদি আমার ভয়েস কপি করে কিছু করে, যেহেতু আমার সোশ্যাল মিডিয়া একটা প্রেজেন্স আছে, আমি গিয়ে বলতে পারবো যে আমি এই কাজটা করি নাই, এটা, এবং অনেকে হয়তো বিশ্বাসও করবেন। কিন্তু এমন অনেক লোক আছে না যাদের সোশ্যাল মিডিয়ায় ওই রকম প্রেজেন্স নাই, কিন্তু লোকটা গুরুত্বপূর্ণ। অনেকেই আছে, এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে। তার ক্ষেত্রে যদি এরকম ভয়েস কপি করে মানুষ করা হয়, তাহলে সে ওইটাকে মানে ট্যাকল করবে কিভাবে? এবং এটার জন্য, এবং আইনটাও, এবং আপনি যখন আইন করবেন, আইনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আইন ইমপ্লিমেন্ট করার বহু আগে ড্যামেজ অনেক গুণ হয়ে যাবে। আইন করে ওটাকে আরো বড় বিপদ বলি, এটা না হয় ফাহাম ভাইয়ের ভয়েস শুনছে, ফাহাম ভাই ওটা বলছে, বিশ্বাস করুন আমার নাম দিয়ে ফটো কার্ড বানাচ্ছে, একটা ইমেজ, ও ইয়েস, ওটা তো হয়েছে, ওটার মধ্যে কোনো লোগো টোগো কোনো পত্রিকার না, জাস্ট একটা ইমেজ। জয়শঙ্কর এসছে, ভারত বিএনপি কে করে ফেলছে, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, ভারতীয় আমাদের প্রকৃত বন্ধু, ঠিক এরকম লেখা একটা স্ক্রিনশট আমাকে একজন পাঠালো, মোটামুটি বোঝেন এরকম একজন মানুষ সেটা শেয়ার করেছে। প্রচন্ড বিভ্রান্ত হচ্ছে মানুষ। এটাই যদি কেউ বিশ্বাস করে, ভয়েস যদি, এবং আমি নিশ্চিত 12 তারিখে ইলেকশন, আমার ব্যক্তিগত ধারণা 7 তারিখের পর থেকে এআই অ্যাটাক হবে ভয়াবহ। কারণ যে কোনো এক্সাম্পলের জন্য বলছি, সিরাজগঞ্জ 3 ভালো একজন ক্যান্ডিডেট, খুব কষ্ট করে লোকজনকে তার পক্ষে নিয়ে এসছেন, ঠিক ইলেকশনের 2 দিন আগে তাকে সহায় দেওয়া হবে এই দিয়ে। উনি ওই জিনিসটাকে যে আবার লোকজনের কাছে ব্যাখ্যা করবেন, ওইটা করার আগেই তার ড্যামেজ যা হবার হয়ে যাবে। সো এটা অনেক বড় থ্রেট হিসেবে আছে। আমরা নিয়ে কথা বলছিলাম, মিডিয়া নিয়ে কথা বলছিলাম, আমাদের চোখের সামনে প্রথম আলো এবং ডেইলি স্টার ভস্মীভূত হতে দেখলাম, অলমোস্ট চোখের সামনে। কোইন্সিডেন্সলি আমি সেদিন ওদিক থেকেই ক্রস করছিলাম রাত 11:30টার দিকে, এবং দেখলাম যে লোকজন ঢুকছে, 30-40 জনের একটা দল, 50-60 জন পুলিশকে। দলের বাইরে ছিলেন? আমি দলের বাইরে ছিলাম, বিলিভ মি। সেনাবাহিনীও একদম ইনঅ্যাক্টিভ ছিল, আল্লাহ কসম, একদম ইনঅ্যাক্টিভ ছিল।
এখন আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে গভর্নমেন্টের পাওয়ার সেন্টারের মধ্যে কোনো না কোনো একটা গ্রুপের ইন্ধন ছিল। ইন্ধন ছিল, অথবা অ্যাটলিস্ট ইগনোরেন্স ছিল, খুব ভদ্রভাবে বললে। এখন প্রথম আলো এবং রিয়েল এস্টেট নিয়ে অনেক কথা প্রচলিত আছে বাজারে। তার মধ্যে একটা হচ্ছে যে 111 ক্রিয়েট করতে তারা হেল্প করেছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ব্যাপারে বিএনপির টপ লিডারদের তারা হেল্প করেছে। কিন্তু তারপরেও প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের এখনো অপ্রতিদ্বন্দ্বী। তাদের যে ক্যাপিটাল আছে এই জগৎটায়, মিডিয়া জগৎটায়, এটাকে চ্যালেঞ্জ করে নতুন কেউ তৈরি হতে পারছে না কেন? আমি প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বলছি না, আমি বলছি কেন দীর্ঘদিন ধরে তারা লিডিং পজিশনে আছে, তাদের ইউএসপিটা কি? আমার কাছে যেটা মনে হয়, মানে আপনার এই যে ক্রেডিবিলিটি বলে না যায়, মানে সেটা পারসেপশন। মানে ধরুন আমি এখনো বলি, মানে প্রথম আলোকে গালি দেয়া হয়, মানে প্রথম আলোকেই গালি দেয়া হয়, প্রথম আলো এত খারাপ, এত প্রবলেম। আমি একটু আসি, তারপর মূল কারণে আসছি। প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে একরকম এন্ডোর্স করেছেন। পত্রিকার এন্ডোর্সমেন্ট কিন্তু খুব র্যাডিক্যাল কিছু না, সবাই খুব অবাক হচ্ছে। আমাদের এত হয় নাই আগে, ওয়েস্টে নির্বাচনের আগে কিন্তু পত্রিকাগুলো তাদের এক ধরনের অ্যালাইনমেন্টের কথা বলেও, আমেরিকা আমরা প্রচুর দেখি। তো ব্যাপারটা এরকম না, এরা এত বাজে জিনিস, এরা এত ক্ষতিকর, এরা এত ভারতীয় দালাল, তারেক রহমানকে এন্ডোর্স করে তো তারা মানে ভটাডুবি হওয়ার কথা। মজার ব্যাপার, তারাই এখন আবার পুরনো পুরনো পত্রিকা ঘেটে যে তারা তারেক রহমান সম্পর্কে কি লিখেছে টিকেছেন আনছেন সম্পর্কটার মধ্যে একটা ফাটল তৈরি করার জন্য। তার মানে যারা বলছেন কুটনামি, একদম এই কুটনামির কারণ হচ্ছে আসলে যারা মুখে বলেন যে এটা এত বাজে কিছু, এত প্রবলেমের কিছু, তারাও জানেন এদের এন্ডোর্সমেন্ট ম্যাটার করে। আমি আগে প্রাথমিকভাবে এই কথাটা বললাম। এটা হয় নাই কেন? আমি খুব গভীর মনোযোগ দিয়ে চাইছিলাম, এবং আমি চাইছিলাম অল্টারনেটিভ হোক। নাম বলা ঠিক না, তার নাম বলছি না। একটা খুব বড় গ্রুপে একটা পত্রিকা যখন আসলো, ওই স্ট্যান্ডার্ডের মতো করে প্রথমে লোকজন নিয়ে আসলো, আমার মনে হয়েছিল এটা তৈরি হোক। আমি চাই ডেমোক্রেসির মতো আপনাকে না চাপে থাকতে হবে, কম্পিটিশনে থাকতে হবে, নাহলে আপনার এক্সেলেন্স হয় না। কয়েকদিনের মধ্যে দেখতে থাকলাম ওই পত্রিকা আসলে ওই মালিকের এজেন্ডা বা পারপাস সার্ভ করা শুরু করলো। প্রথম আলোর মালিকের সাথে তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, এমন উদ্ভট সব কথাবার্তা লিখতে শুরু করলো। কিন্তু তাদের গেট আপ, তাদের সবকিছু আছে। শুধু প্রথম আলো না, অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্ব থাকলেও ওই পত্রিকা পড়লে বোঝা যায় যে কার সাথে ওই পত্রিকার মালিকের এই মুহূর্তে দ্বন্দ্ব চলছে। আচ্ছা, এখন প্রথম আলো কি তাদের ব্যবসায়িক ইয়ে করে না? করে। আপনি খুব নেকেডলি যদি করেন, এটা অনেক বেশি চোখে ধরা পড়ে, বেশিরভাগের চোখে ধরা পড়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। প্রথম আলোর ক্ষেত্রে আমরা যতদূর জানি যে এটার একটা এডিটোরিয়াল পলিসি আছে, এই পলিসি আপনি সমর্থন না করতে পারেন, কিন্তু মালিক বসে আমার এটা করতে হবে, আমার এটা চালিয়ে যেতে হবে, আমার এটা, আমার ওর প্রতিদ্বন্দ্বী ওর বিরুদ্ধে রিপোর্ট করে যেতে হবে, এটা মানে আপনি বলতে চাইছেন যে পত্রিকার একটা পলিটিক্যাল পজিশনও থাকতে পারে, এটা অ্যাকসেপ্টেড? অবশ্যই তাই। আপনি সব দেশে আমি এখন বলি তো, ধরেন ট্রাম্পের কাছে তো ফক্স টেলিভিশন ছাড়া কোনো টেলিভিশন নাই, কেন? তাই না? ওর ওর ওই আমেরিকাতেই আছে। আপনি গার্ডিয়ান পড়ে, গার্ডিয়ান কারা পড়ে, গার্ডিয়ান কাদের? তার মানে আসলে কোনো একটা পত্রিকাকে প্রথম আলোকে চ্যালেঞ্জ করতে গেলে তাকে অর্গানিকলি তৈরি হতে হয়। অর্গানিকলি মানে হচ্ছে ব্যাপারটা এইরকম। পত্রিকার সমস্যাটা কোন জায়গায় বাংলাদেশে হয়েছে? বাংলাদেশের পত্রিকা আসলে কি হয়েছে, একটা ছোট একটু জোক আছে যে আপনার যদি অল্প স্বল্প টাকায় আপনি কুকুর পোষেন সম্পদ বাঁচানোর জন্য, আপনি যদি বেশি টাকা আপনি পত্রিকা পোষেন, সাংবাদিক পোষেন, পত্রিকাই পোষেন বাংলাদেশে। তো বাংলাদেশে যখন পুঁজিপতিরা এগুলো তৈরি করছেন, তারা যদি এটা করতে পারে, টাকা লাগবে কিন্তু পত্রিকা বিরাট টাকার ইনভেস্টমেন্ট ছাড়া পত্রিকা দাঁড়ায়, রেকারিং লস হয় পত্রিকায়। আচ্ছা, তো ওইটা যখন করবেন আপনি ওটা ছেড়ে দেওয়ার চিন্তা আপনার সাহস হয় না। আপনি এবার আপনার মতো করে ইউজ করতে থাকেন, পরে ওগুলো আর পত্রিকা থাকে না। আসলে এই হলো মূল কারণ। আচ্ছা, ফাহামকে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে ক্রমাগত চিৎকার চেঁচামেচি করছিলাম, চেষ্টা করছিলাম, তখন পোস্ট শেখ হাসিনা টাইমটা কিরকম হবে এটা আমাদের কারো ইমাজিনেশনের মধ্যে ছিল না। শুধুমাত্র এটা কিভাবে ম্যানেজ করা হবে দেশটাকে, শুধু সেটা না, একই সাথে পলিটিক্যালি নানা রকম ফোর্স এমার্জ করবে এবং এরকম একটা ক্যাওয়াটিক সিচুয়েশন এবং অদ্ভুত পরিবেশ তৈরি হবে। ফাহামকে আমি জানতে চাচ্ছি, 5th আগস্টের পরের যে পলিটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে তৈরি হলো, এইখান থেকে আপনি নতুন পলিটিক্যাল লেসন কি নিলেন? নতুন পলিটিক্যাল লেসন, ওকে, আমি এইভাবে বলি যে আমার কিছু ইনটিউশন ছিল, সেগুলা প্রমাণিত হয়েছে। মানে নতুন সেই অর্থে না, মানে আমার কিছু বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলো আমার পাকাপোক্ত হয়েছে বাংলাদেশে। নাম্বার 1, এই দেশ যেমন একটা কথা, দুই একটা বলা উচিত। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে এই দেশের অধিকাংশ লোকের চিন্তা করার কোনো আগ্রহ নাই, ক্ষমতা নেই।
এবং তারা পুরাপুরি সেন্টিমেন্ট দিয়ে চলে, পুরাপুরি। এবং এই সেন্টিমেন্ট গুলো দিয়ে যে চলে, এটার একটা প্রমাণ দিই যে 5ই আগস্টের পর দেখলাম প্রথম ভিলেন হলো গিয়ে কে, প্রথম ভিলেন হলো আসিফ নজরুল। তো প্রথম 2-3 মাস পরে সেকেন্ড ব্যাচের ভিলেন হলো মির্জা আলমগীর। তো সেকেন্ড ব্যাচে মির্জা আলমগীরের ভিলেন হওয়ার কারণ হচ্ছে গিয়ে উনি গিয়ে বললেন যে আওয়ামী লীগ ব্যান হবে কিনা এটা তো আমরা মানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমাদের বলা উচিত না, এটা আসলে উচিত না। পলিটিক্যাল পার্টির একটা অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট, আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু উনি তো আর ইন্ডিভিজুয়াল না, উনি তো একটা পলিটিক্যাল পার্টির কে রিপ্রেজেন্ট করেন। তো একটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট যে করে সে তো গিয়ে আরেকটা পলিটিক্যাল পার্টির ব্যান চাওয়া, এটা তো আসলে অশোভন একটা জিনিস। তো এটাই উনি বলছেন। তো এটা বলার কারণে এবং ইন্ডিয়ার কারোর সাথে কথা বলার কারণে সম্ভবত উনি ইন্ডিয়ার দালাল হয়ে গেল, সরি ইন্ডিয়ান কোন পত্রিকায় মানে সম্ভবত উনি সাক্ষাৎ। হ্যাঁ, খুব ছোট একটা ইনসিগনিফিকেন্ট আননোন একটা তো ওই একই কাজ ধরেন ওই ইন্ডিয়ার পত্রিকায় আরো ইন্ডিয়াপন্থী কথা বললেন, কিন্তু ওই শফিক সাহেব এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে কি এখানে আমাদের আইডেন্টিটি হয়ে দাঁড়ালো মুখ্য বিষয়, এবং সেই আইডেন্টিটি ইজ বেসড আপন পারসেপশন। যে আমি যখন একটা ছবি দিলাম ওই যে চিন্ময় সাহেবের সাথে, চিন্ময় সাহেব আমি ভুলেও গেছি মানে ফেসবুকে আমাকে নিয়ে ট্রলের সীমা পরিসীমা নাই, মানে এই যে প্রভুপাদ ফাহাম এরকম তো এরকম বহুত দেখলাম। কিন্তু ওই একই লোকের সাথে যখন ওই যে কি নাম শাহজাহান সাহেব, ওই যে জামাত ইসলামী শাহজাহান চৌধুরী, ওনার যখন ছবি হয় তখন কোনো অসুবিধা নেই। তো এই যে ডিস্টিংশন, একটা আরবিট্রারি ডিস্টিংশন, যে আমি যাকে আগের থেকে ধরে নিয়েছি যে এ হচ্ছে গিয়ে ইন্ডিয়াপন্থী, সে যাই করবে, সে যদি ওই ডাবরের তেল দিয়ে মাথায় মাখে সে ইন্ডিয়াপন্থী হয়ে গেল। আর যে ইন্ডিয়াপন্থী না, সে আনন্দবাজার পত্রিকায় যদি কলম লিখলেও কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে গিয়ে সেন্টিমেন্ট বেসড যে পলিটিক্স, এটার একটা কারণ। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমার আরেকটা রিয়েলাইজেশন বাংলাদেশের 5th আগস্টের পরে, যে আমাদের যারা ছাত্ররা, অর্থাৎ আমি ছাত্র বলবো না, আমাদের তরুণ প্রজন্ম, আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম যে আমাদের মতন হয় না। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, আনফরচুনেটলি তারা আমাদের মতনই হয়েছে, আমাদের চেয়ে বোধহয় একটু বেশি। হ্যাঁ, মানে বেশি আমাদের মতো, রাইট। হ্যাঁ, এবং তারা এই জিনিসটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যে আমাদের মতন হওয়ার যে এসেন্স, হ্যাঁ, সেটা কি, এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। এবং আমাদের প্রজন্ম যেই আকামগুলা করে তারা হুবহু সেই আকামগুলোই করছে উচ্চ স্বরে। আমি এগুলো নিয়ে ডিটেল বলতে চাই না, কারণ ডিটেল আমি গতকাল বলছিলাম যে এই ছেলেগুলোকে আমি প্রচন্ড ভালোবাসি, কিন্তু তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি মানে সমালোচনা করতে চাই না। কিন্তু কথা হচ্ছে যে এটা আমার আনফরচুনেট রিয়েলাইজেশন যে আমাদের যারা তরুণ প্রজন্ম তারা আমাদের মতনই হয়েছে, এবং এটা একটা আনফরচুনেট থিং। আর একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যখন আপনি পলিটিক্যাল ডিসকাশনে আসবেন, লার্জ নাম্বার অফ ফ্যাক্টরস, জামায়াত ইসলামী, এনসিপি, আমি একটু প্রথমেই বলছিলাম, দে ফরগট ওয়ান সিম্পল থিং। আমাদের সমাজে একটা ছেলে ইয়াং জেনারেশনের, সে বেয়াদব কিনা এটাকে খুবই সিরিয়াসলি নেয়। এখন বোধহয় নিত শব্দটা আমরা বলতে পারি, আমাদের সমাজে এটা প্রচন্ড সিরিয়াস। এখন এটা একটা হিরোইজমের মেজারমেন্টাল স্কেল হয়ে গেছে, কে কত কোষে গালি দিতে পারে এবং শব্দ চয়ন কত না আপনি দেন দিয়ে আপনি নতুনত্ব থাকে। আপনার নিজের জেনারেশনে খুব মানে আপনাকে হিরো মানা হবে, কিন্তু আপনার নিজের জেনারেশনের লোকে তো টাকা নেই, পাওয়ার নেই, সেটা অন্য জেনারেশনের কাছে আছে। এবং আপনি যদি বড়দের টেবিলে বসতে চান, আপনাকে যে এক্সিস্টিং রুল, আমি এক্সিস্টিং রুল বলবো না, নর্মস, এক্সিস্টিং যে নর্মস, ওটা সমাজের একটা সম্পদ, এক্সিস্টিং নর্মস, সেই নর্মস মেনেই চলতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যারা ইয়াং পিপল, তারা দে মেড এ গ্রেভ মিস্টেক। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে একজন নেতা আমাদের ওয়াকার সাহেবকে নিয়ে প্রাইভেটে যে আলোচনা হয়েছে সেটা গিয়ে বাইরে বলে দিয়েছে। ইউ নেভার ডু দ্যাট। বয়সটা দেখবেন না, এটা মানে কি, আমি আপনার সাথে পার্সোনালি অনেক কথা বলতে পারি, কিন্তু আপনি যদি একটা মানুষকে গিয়ে জনজনে বলা শুরু করেন, তাহলে আপনি যে কি করলেন, ব্রিজটা ভেঙে ফেলেন। এরপরে কি ঘটনাটা ঘটলো, এনসিপির কোনো নেতাকে
আর কেউ অ্যাক্সেসই দেয় না। এই যে আপনি আপনার অ্যাক্সেসটা নষ্ট করলেন, এই অ্যাক্সেসটা নষ্ট করার সামনে কিন্তু 20 বছর সময় আছে। 20 বছরের জন্য আপনি আপনার অ্যাক্সেস নষ্ট করে ফেললেন। এবং ওই মিটিং এ একজন ছিল, আমাকে বলছেন, এটা বলা হয়তো আমি ভাউচ করছি না, কিন্তু ওই মিটিং এ ছিলেন একজন, বলছিলেন যে সত্য কি মিথ্যা এগেন আমি জানি না, আমি যেটা শুনছি আমি অনেস্টলি সেই কথাটা বলছি, যে ওয়াকার সাহেব ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি মাচ ইন ফেভার অফ এনসিপি লিডার্স। অ্যান্ড উনি এটাও বলতে চাচ্ছিলেন ছাত্রদেরকে, এগেইন আমি কিন্তু জানি না, আমি যেই ভাষাটা শুনছি সেই ভাষাটাই বলছি, যে ওয়াকার সাহেব ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি পলিটিক্সে আসো, তোমরা আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলবো যে তোমাদেরকে জায়গা করে দেওয়ার জন্য। ওয়েদার উনি করতেন কি করতেন না আমি জানি না, কিন্তু গুড জেস্টার। মানে সে সফট ছিলেন, সে সফট ছিলেন এবং হি ওয়ান্টেড টু অ্যাকোমোডেট স্টুডেন্টস। এবং বাংলাদেশের সকল সেক্টরে গত বছর এইরকম সময় আমি দেখছি যে এই মেন্টালিটিটা ছিল, যে ছাত্রদেরকে আমরা জায়গা করে দিতে হবে। এই যে গুডউইলটা তারা 5ই আগস্টের কারণে হলো, এই গুডউইলটা তারা খুব অল্প দামে ফালতু কাজ করে এরা নষ্ট করেছে। হ্যাঁ, অল্প দামে বিক্রি করেছে। হ্যাঁ, এবার কোনো দরকার ছিল না। সব সময় সকল ইয়াং পিপলকে মনে রাখা উচিত যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট ইজ ওয়ে মোর পোটেন্ট দেন কাগজে কলমে যে চুক্তি হয়, এইটার উপর বেস করেই সমাজ চলে। আচ্ছা, আমি জাহেদকে জিজ্ঞেস করি, আমরা ধরে নিচ্ছি ইলেকশনটা ঠিক মতো হলো, সরকার গঠিত হলো এবং স্বাভাবিক সবার প্রত্যাশা আমি বলবো পপুলার পারসেপশন, বিএনপি খুব শক্তিশালী একটা সরকার গঠন করতে পারবে। আমি শক্তিশালী মিন করছি ইন টার্মস অফ দ্য পার্লামেন্ট মেম্বার নাম্বার, এবং স্বাভাবিকভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আমি ক্ষমতা না নিয়ে দায়িত্ব শব্দটাই বলছি। ব্যক্তি তারেক রহমানের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পেরেছি। আমরা প্রায় সবাই তার পরিমিতি বোধ, তার স্বল্পভাষী এই আচরণগুলোকে খুব পছন্দ করছি, সবাই করছে। তার একেবারে মহাশত্রু যারা, তারাও ওনার বিরুদ্ধে এখন ওইভাবে কিছু বলতে পারছেন না। কিন্তু প্রত্যেকটা মানুষের তো কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকে। আমি সেই ক্ষেত্রে জানতে চাচ্ছি, ব্যক্তি তারেক রহমানের সীমাবদ্ধতা এবং দুর্বলতাগুলো কি কি মনে হচ্ছে তোমার কাছে, তোমার অবজারভেশনে? আমি ব্যক্তি তারেক রহমানের দুর্বলতা আসলে সেই অর্থে এখন পর্যন্ত আমি আসলে দেখি না। মানে এটা আসলে উনি কাজ করতে যখন শুরু করবেন তখন বেশি দেখবো। সোফার এটা শুধুমাত্র উনি এবার এসছেন তা না, উনি কিন্তু কথা বলছিলেন, উনি যেহেতু ক্যামেরার সামনে কথা বলছিলেন, ভিডিওতে কথা বলছিলেন, সো ওনার চিন্তা বা পরিকল্পনা নিয়ে আসছে। সীমাবদ্ধতা উনি না, বরং আমি এভাবে বলি যে ওনার দলের সীমাবদ্ধতা আমি দেখতে পাচ্ছি। এই যে আপনি বললেন সরকার হিসেবে উনি কাজ করতে শুরু করলে আমরা আসলে প্রবলেম দেখতে শুরু করব। কারণ আমি যেহেতু ওনার দল করিনি, আমি যদি ওনার দল করতাম তাহলে হয়তো আমি সরাসরি ওনার এই ক্ষেত্রে সীমাবদ্ধতা বুঝতে পারতাম। এবং এটা বলে রাখা জরুরি, সীমাবদ্ধতা নিশ্চয়ই আছে। এটার মানে এই পুনঃ পৃথিবীতে সবচেয়ে কেপেবল মানুষটারও কিছু সীমাবদ্ধতা থাকবে। কিন্তু আমি মনে করছি সরকার চালাতে উনি যদি খুবই যা যা দেখছি সব ঠিক থাকেন, মেজর কোনো সমস্যা নাও থাকে, ওনার দল তো পুরনো দলটা। যেমন 5 তারিখের পর থেকে উনি তো সিরিয়াসলি চেয়েছেন গ্রাসরুটে বিএনপি যেসব অনিয়মের সাথে জড়িয়েছে এটা না জড়াক, কিন্তু জড়িয়েছে তো। নিয়ন্ত্রণ করা যায়নি। উনি 7,000-এর বেশি বহিষ্কার করেছেন উনি নিজে। এর মধ্যে সবাই অনিয়ম না, দলীয় শৃঙ্খলারও প্রশ্ন আছে, কিন্তু বেশ কয়েক হাজার বহিষ্কার করেছেন। এরপর আমরা জানি এগুলোর পরও বিভিন্ন জায়গায় রয়েই গেছে। দায়িত্ব আসার পর তার হাতে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে, তিনি কন্ট্রোল করতে হয়তো সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তারেক রহমান দেশটাকে যেভাবে দেখতে চায়, উনি যেভাবে দেখতে চান, সেই জিনিসটা তার দলে কনভেট হয় কিনা। কারণ ঘুরে ফিরে দল তো একই। আমি বলতে চাচ্ছি অনেক সময় খুব সফট স্পোকেন বা খুব কঠোর শাসক না হতে পারার ব্যক্তিগত অনেকের সীমাবদ্ধতা থাকে। একটু ভুল আছে সাদিক ভাই। সেটা হলো সফট স্পোকেন ডাজন্ট নেসেসারিলি মিন যে উনি টাফ হবেন না কাজে। আচ্ছা, উনি টাফ হতে পারেন, এটা কিন্তু দুই জিনিস। আপনি বিরাট রেটরিক বাগাড়ম্বর করছেন, কিন্তু আপনি আপনার ওই দায়িত্বের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষমাপ্রবণ মেন্টালিটিটা কি নট সব সময় না। আমি একটা উদাহরণ দিই, শেখ মুজিবুর রহমানের মতো এত টাফ স্পিকার খুব কম ছিল, কমান্ড দিচ্ছেন, কথায় কথায় বকা দিচ্ছেন, এই করছেন, কিন্তু উনি অ্যাডমিনিস্ট্রেশন চালানোর সময় তো উনি আসলে হজবড়ল করে, তাই না? সো এটার সাথে আমি জিজ্ঞেস করি রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পর বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক নামি নাই বলি, গ্রাসরুটের কর্মী, মিড রেঞ্জের কর্মী, এদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে বিএনপি
যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পাবে তখন তারা পুরনো 15 বছর অত্যাচারের প্রতিহিংসার রাজনীতিতে এন্ট্রি করবে কিনা? না, করবে না। আই ডোন্ট থিঙ্ক বিএনপির ওই অ্যাপিটাইটটা আছে। যে একটা হচ্ছে কি এই বাফার টাইমটাও বোধহয় এটা কমিয়ে দিয়েছে আরো, হ্যাঁ মানে এই 1.5 বছর। আমার কাছে বিএনপির সিনিয়র লিডারশিপের সাথে যখনই কথা হয়েছে আমার কাছে মনে হয় নাই যে তারা জেনুইনলি বিলিভ করে যে প্রতিহিংসা বাদ দিয়ে, কারণ প্রতিহিংসার রাজনীতি করতে চাইলেন খালেদা জিয়া যদি 6 তারিখে যে 6 তারিখে যদি একটু ইঙ্গিত দিত, একটু ইঙ্গিত দিত। সরকার ছিল না, সর্বনাশ হয়ে যেত। তো উনি তো এটা করেন নাই। এবং আপনি সিনিয়র লিডারশিপ তারেক রহমানকে দেখেন যে উনি কিন্তু কখনোই আমি প্রতিহিংসা বলতে কিন্তু এই ফিজিক্যালি মারামারি করা লুটপাটের প্রতিহিংসা না, আইনগতভাবে তাদের লম্বা ট্রায়ালের মধ্যে নিয়ে আসা হবে কিনা। না, তাদের যারা অপরাধী আছে তাদের তো বিচার করতেই হবে। আপনি গুম এখন অপরাধকে আপনি কিভাবে ডিফাইন করবেন? যে যারা দুর্নীতি করছে, যারা গুম খুন করছে তাদেরকে তো বিচার করতে আপনি হবে। আপনি একটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ে ওই সময় আওয়ামী লীগে যারা জড়িত ছিল, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে শ্রমিক লীগ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে, হয়তো যাবে না, আমি সেটাই বলতে, কোনো না কোনো ভাবে তারা অবশ্যই জড়িত। ইয়েস, ব্যাপারটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে আপনি রিয়েলিস্টিকলি চিন্তা করতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যেই পর্যায়ে বাংলাদেশে দুর্নীতি অপরাধ ছেয়ে গেছিল, আপনি আসলে ওই লেভেলের বিচার করার সক্ষমতাটাই নাই এই দেশে। এক্স্যাক্টলি, লজিস্টিক্স নেই, ইনফ্রাস্ট্রাকচার নাই। তো আপনাকে মেনে নিতে হবে, জীবনে কিছু সময় মেনে নিতে হবে যে কিছু লস ইনকার করতে হবে। একই কোশ্চেন এই গভর্নমেন্টকে নিয়ে, এই গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের সুবিধাপ্রাপ্ত একটা বড় অংশ, গভর্নমেন্টের ছোট অংশ হতে পারে কিন্তু গভর্নমেন্টের সাথে অ্যালাইন্ড একটা বড় অংশ বিভিন্ন ধরনের দুর্নীতি এবং লুটপাটের সাথে জড়িয়েছে, এবং গভর্নমেন্টের প্রশ্রয় একটা বড় অংশই এই মবের সাথে সংশ্লিষ্ট ছিল। আমরা যদি টোটাল মবকে কম্পাইল করি, এটার সংখ্যা কিন্তু ভয়াবহ এবং এটার ব্যাপ্তিও বিশাল ছিল। আজকেই আমরা কথা বলছিলাম যে ইসমাইলিয়া সম্প্রদায়ের উপরে ব্যাপক পরিমাণে অত্যাচার করা হচ্ছে, যেটা মেইন স্ট্রিম মিডিয়া আসেনি, তাই তো? বেশ কিছু সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়ের উপরে। এখন আমাদের কি নতুন সরকার গঠিত হওয়ার পর এই যে অপরাধগুলো গত 1.5 বছরে হয়েছে, এগুলোকে যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যে আনা উচিত, না বৃহত্তর স্বার্থে ইগনোর করা উচিত? বিচার করা উচিত আমার কাছে মনে হয়। ডিটেইল বিচার, মানে আমি বলছি অত ডেপ থেকে, আমার কাছে একটা না এক্সাম্পলারি? না, এক্সাম্পলারি বিচার বলে কোনো ঘটনা নেই। বিচার এবং আমি যেটা চাই সেটা হচ্ছে কি, যারা আমাকে যদি বলেন একটা রেড লাইন তৈরি করতে যে কোন বিচার করতেই হবে এবং কোন বিচার না করলেও হবে, মানে এটা হওয়া উচিত না, কিন্তু যেহেতু লজিস্টিক্স এর কোয়েশ্চেন আসছে, আমার কাছে মনে হয় যে রেড লাইন হচ্ছে যারা গুম খুন, হত্যাকাণ্ড, এই সমস্ত মানবাধিকার বিষয়ক অপরাধ করছে, ওইটার বিচার হতেই হবে। দুর্নীতির বিচার অনেক জায়গায় করা সম্ভব হবে না, এন্ড আই অ্যাকসেপ্ট ইট। এখন ওই ছাগলনাইয়ার এক যুবলীগের এক ছেলে ওখানে চাঁদাবাজি করছে, এটা উচিত বিচার হয়, আমি স্বীকার করি। বাস্তবতা হচ্ছে যে ডিফারেন্ট, বাস্তবতা ডিফারেন্ট এবং লিগ্যালি এগুলো প্রুফ করা। আচ্ছা, আমি জাহেদকে একটু, জাহেদের কাছে জানতে চাই, জাহেদের বক্তব্য অনুযায়ী যে নেক্সট 1 ইয়ার এরা, ডেকেড বলা উচিত আর কি, এই ডেকেডটায় সম্ভবত বিএনপি যদি প্রথম টার্মে মোটামুটি সুশাসন দিতে পারে, পরবর্তী টার্মটাও তারা থাকবে, তাদের আসন হয়তো বা কমে আসতে পারে। কিন্তু আমাদের তো একটা ডেমোক্রেটিক্যাল ব্যালেন্সের জন্য একটা বিরোধী দল লাগবে। সেই ক্ষেত্রে কি বিএনপির মতো সেন্ট্রিক কোন দল ইমার্জ করবে, তৈরি হবে? এনসিপি কি আবার স্ট্রেনদেন হয়ে উঠতে পারে? সম্ভাবনা নাই। জামাত তো তাদের টাইপ অফ পলিটিক্স ইজ ডিফারেন্ট, সো তারা না আসলে বিএনপি কে ব্যালেন্স করবে। আমি ধারণা করি, আমি এটা খুব অদ্ভুত শোনাবে, আওয়ামী লীগ ধরে নিলাম আইসিটিতে তো বিচার হচ্ছে, বিচার মানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হতে পারে। আমরা গায়ের জোরে কথা বলা ঠিক হবে না। আমরা এবারও নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না, কারণ এক্সিকিউটিভ অর্ডারে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। ওর আইসিটিতে বিচার হবে। তাত্ত্বিকভাবে বলছি, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এই যে ঘটনা ঘটলো মানবতা বিরোধী অপরাধে জড়িত না, এটাও প্রমাণিত হতে পারে, সম্ভাবনা আছে। এবং আমরা যখন কাউকে সালিশ মানি কোর্টকে, ওটাও আমাদেরকে মেনে নিতে হবে। সো আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হতে পারে, আমি কথাটা আবার বলছি, এবং আমাদের বিচারিক প্রক্রিয়ার পরে এটা আমাদের মেনে নিতে হবে। অন্য কোন ফর্মে তারা পলিটিক্যালি, অন্য কোনো ফর্ম না, বিএনপি কে ব্যালেন্স করবে, অন্য কোনো ফর্ম না, ও আওয়ামী লীগ হিসাবেই আসতে পারে। তো এখানে একটা মজার ব্যাপার আছে, জার্মানিতে হিটলারের দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তাদের কার্যক্রমের পেপার বেসড ওয়ার্ক ছিল যে আমরা এটা 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 করব, সুতরাং আইনগতভাবে তাকে ওই পেপার ওয়ার্কের বেসিসেই নিষিদ্ধ করা যেত। আওয়ামী লীগ কিন্তু খুন খারাপি, গণহত্যা আমি বলছি না, যে ম্যাস কিলিং যা করেছে,
কোনো কিছু কিন্তু রেকর্ডেড না রেকর্ডে না হলে সুতরাং অ্যাজ এ পার্টি তাদের পার্টিসিপেশন ছিল না, মানে টেক্সট অনুযায়ী, রেকর্ড অনুযায়ী। টেক্সট না থাকুক কিন্তু বক্তব্য আছে, ওদেরকে এস্টাবলিশ করা যাবে না আমি তা বলি নাই। আমি বলছি সেটা তো লিডার হিসেবে বক্তব্য, পার্টি হিসেবে না। আমি একটু ক্লিয়ার করি না, ওই যে 4 তারিখ ছাত্রলীগ যুবলীগ সবাইকে মাঠে নামতে বলা হয়েছে, লিডার বলেছে 4 তারিখ লিডার বলুক, ওই লিডার পার্টিকে রিপ্রেজেন্ট করে এবং সে তারা নেমেছিল। আমরা আজকে কোর্টের তর্ক করছি না, প্রমাণ হতেও পারে নাও পারে, না পারা মানে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসছে। হ্যাঁ, এটা হলো সোজা চাপটা, এটা আমাদের মেনে নিতে হবে। তখন না, ওরা তো এমনিতেও মুজিবের জাঙ্গিয়া দল নামে যদি একটা দল করে একদম, তখন তো তাকে মেনে নিতে হবে। অবশ্যই। আচ্ছা, সেই কারণে মানুষ সম্ভবত, কারণ ওদের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে এবং আমার কাছে খুবই মর্মান্তিক লাগে, আমি এটা নিতে পারি না। and the number is huge। খুবই, আমি আমার পরিচিতদের মধ্যে Oh, yes, দেখি absolutely। যারা দলের কখনো কোথাও ছিল না কিন্তু ওরা এখনো আওয়ামী লীগ সমর্থন করে। ইয়েস, রিলিজিয়াসলি, ব্যাপারটা পুরোপুরি Oh my God, রিলিজিয়াসলি, মানে কোনো রিমোর্স নাই, কোনো কিচ্ছু নাই। লজ্জা আমার নাই। পরিচিত, কোনো রিপেন্ডেন্সি নাই, আমার কোনো গিল্ট আত্মীয়তার নাই। মধ্যে আমি দেখেছি খুবই ভয়ঙ্কর ভাবে, কিন্তু এটা তো আছে। ফলে আমি মনে করি বিএনপির পাল্টা হিসাবে আওয়ামী লীগের যদি কোনো সেন্টেন্স না দাঁড়ায়, আমি মনে করি কি আওয়ামী লীগ জানেন আসতে ভাই, পারে। সত্যি কথা বলি, আমার অনেস্ট ওপিনিয়ন এই বিষয়ে, যে আপনি যদি আওয়ামী লীগের একটা বড় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ইয়েস, এটা সত্যি যে আওয়ামী লীগের যে এই ক্লাসটা কিন্তু সব আমাদের প্রজন্ম এবং আমাদের সিনিয়র প্রজন্ম। আওয়ামী লীগের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ইয়াং প্রজন্মের মধ্যে গিয়ে তাদের যে এই মানে অসুখটা, এটা তো ট্রান্সমিট করতে হবে। এখন এই অসুখটা আপনি কিভাবে ট্রান্সমিট করবেন ইয়াং প্রজন্মকে? হ্যাঁ, মানে রাজনীতি তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না, তাই না? তো আপনি এখন এই জিনিসটা কিভাবে ওই নতুন প্রজন্মকে ট্রান্সমিট করবেন, এটা সম্ভব না। তো কারণ আমাদের যারা জেনজি এবং যারা ইয়াং পিপল, যারা একদম 10 বছর বয়স, তারা দেখছে আকাশ থেকে গুলি করে আওয়ামী লীগ। হ্যাঁ, তো ওদের জন্য আওয়ামী মতবাদের দীক্ষিত হওয়া খুবই ডিফিকাল্ট, এবং আপনি যদি 2টা প্রজন্ম হারায় ফেলেন, মানে প্রজন্ম তো অনেক লম্বা সময়, এটা ন্যাচারাল অ্যাট্রিশনের কারণে আপনি পলিটিক্সের রেলেভেন্স হারায় ফেলবেন। এটার জন্য যেটা বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি সবার কর্তব্য, সেটা হচ্ছে কি, আপনি আওয়ামী লীগকে যদি ইরেলেভেন্ট করতে চান, দ্যাট ক্যানট বি ইয়োর গোল, দ্যাট উড বি আ বাই প্রোডাক্ট অফ উইচ, যে আপনি যদি গুড গভর্নেন্স, মানুষের সমস্যার সমাধান করতে পারেন, মোটামুটি যদি আপনি আইনের শাসন দিতে পারেন, মোটামুটি যদি আপনি দেশের ইকোনমিক গ্রোথ বজায় রাখতে পারেন এবং একটু যদি ডিস্ট্রিবিউট করে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন, দেখবেন যে 10 বছর পর এটার আর কোনো, অনেক লোক মারা যাবে এবং এই আওয়ামী মতবাদের কোনো পারচেস থাকবে না, এবং কেউ এটার প্রতি তাদের কোনো প্রয়োজনীয়তাটাই থাকবে না। এইভাবে আপনি ইরেলেভেন্ট করবেন একটা পলিটিক্যাল পার্টিকে। কোনোদিনও আপনি ওই কাগজে লিখে নিষিদ্ধ করতে পারবেন, কখনো করা যায় না। এটা একটা অসম্ভব কাজ। এটা যারা চিন্তা করে তারা বোকা মানুষ। একদম কার্পেটের নিচে চাপা দেয়া, ওটা আমি থাকবেই। উদাহরণ দিই, ধরেন ইটালিতে মেলানির যে পার্টি, ব্রাদার্স অফ ইটালি, এটা একটা ফ্যাসিস্ট পার্টি। এটার জন্ম কিন্তু ওই মুসলিনির, ওইটা যেহেতু নিষিদ্ধ করছেন, ওইটা করছে মুসলিনির। যে কেউ সার্চ করলে দেখবেন, ইউটিউবে ভিডিও পর্যন্ত পাওয়া যায়। মুসলিনির সমাধিতে গিয়ে কিন্তু ওদের, আমি আর দেখাচ্ছি না, একসময় তো ওই যে ফ্যাসিস্ট স্যালুট তো নিষিদ্ধ ছিল, ওটা আবার শুরু হয়েছে, ওখানে গিয়ে এগুলো করছে, ওটা কোনো ফর্মে চলে আসে। আসলে ওটা আপনি মানে পুরোপুরি নিষিদ্ধ করতে পারবেন না ডেমোক্রেসির মধ্যে, কারণ ওটা করতে গেলে যেই ফোর্স ক্রিয়েট করতে হবে, সেই ফোর্স ক্রিয়েট করতে গেলে আপনাকে নানান ধরনের অপরাধ করতে হবে। একটা আওয়ামী লীগের লোকের বাসায় গিয়ে আপনাকে পিটাইতে হবে, তাকে ভয় দেখাতে হবে, এগুলো করাও সোশ্যাল চাওয়াস তৈরি হবে, মারাত্মক। আমরা শেষের দিকে চলে আসি, দুজনকে একই কোশ্চেন করব। সেটা হচ্ছে, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে এটা 24 দিয়ে ঢেকে ফেলা গেছে, 24 অনেক বড় অর্জন, এবং 71 ধীরে ধীরে ইরিলেভেন্ট করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে 71 নিয়ে খুব বেশি কথাবার্তা না বলার জন্য, মাথা না ঘামানোর জন্য, কারণ 71 নিয়ে কথা বললে এই প্রজন্ম পছন্দ করছে না ব্যাপারটা, বিএনপি তার জনপ্রিয়তা হারাবে। বিএনপিকে এই হিত উপদেশ দিচ্ছে আবার জামাত ইসলাম সংশ্লিষ্ট লোকজন। এটাই হচ্ছে মজার ব্যাপার। তারা বিএনপির খুব ওইল উইশার হিসেবে বারবার বলছে 71-কে টাচ করবেন না, 71-কে টাচ করলে আপনার জনপ্রিয়তা হারাবে। আমাদের এই 55 বছর পরেও 71 কি এখনো সমান প্রাসঙ্গিক 24-এর পরে, নাকি আসলে 71-এর প্যারালালি 24-কেও আমাদের কাছাকাছি ধরনের গুরুত্ব দেওয়া উচিত? দেখেন, আমি যে কোনো জাতির রেইজ অন ডেটার থাকে,
আমি একটা জাতি যে হওয়ার হেতু, এই হওয়ার হেতু একটা জাতি সবার থেকে আলাদা জাতি হওয়ার যে হেতু, এটার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে ব্লাড মিথ। কারণ ব্লাড হচ্ছে কি আলটিমেট স্যাক্রিফাইস। আপনি যখন আলটিমেট স্যাক্রিফাইস করেন, এইটাকে না কোয়েশ্চেন করা যায় না। যে আপনি যখন আলটিমেট স্যাক্রিফাইস করছেন, যে আপনার এগেনস্টে আছে, ওই আলটিমেট স্যাক্রিফাইসটাকে কোয়েশ্চেন করা যায় না, কারণ এটা একটা স্যাংটিটি আছে আলাদা রকমের। তো বাংলাদেশের যেই হওয়ার হেতু, সেটার সাথে যে ব্লাড মিথ, সেটা হচ্ছে 1971। তা আপনি যদি মনে করেন যে 1971 বাংলাদেশে, কারণ দেখেন 1971 নিয়ে আমাদের যেইটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কি আওয়ামী লীগের যেই ন্যারেটিভ অফ 1971, সেটা শুনলে মনে হবে যে মুক্তিযুদ্ধটা করছে আওয়ামী লীগের লোকেরা, শেখ মুজিবের নেতৃত্বে। সাধারণ মানুষের যে আত্মত্যাগ, সাধারণ একটা লোক যে মানুষ মারা গেল, তার কোনো ওইটার মধ্যে কোনো আলোচনাই নেই। তার আলোচনা হচ্ছে কি কবে শেখ মুজিব কি করছে, কবে পালায় গেল, মুজিবময়, whereas he was absent। কিন্তু সাধারণ মানুষের তো একটা মুক্তিযুদ্ধ ছিল, যে লোকটা 1971 সালে নিজের প্রাণ দিয়ে ফেলছে। আপনি কি তার এই যে স্যাক্রিফাইস, এটাকে ছোট করে দেখতে পারেন? না। সে তো জানে না যে বাংলাদেশে শেখ মুজিব এসে এই সমস্ত আকাম কুকাম করবে। সে তো তার শুদ্ধতম যে আকুতি, ওটার থেকেই যুদ্ধে গেছে, এবং সর্বোচ্চ স্যাক্রিফাইস থেকে সে তো 2024-এর মতনই স্যাক্রিফাইস করছে। 2024-এ যে ছেলেটা রাস্তায় নামছে, সে তো একটা গ্রেটার আইডিয়াল নিয়েই রাস্তায় নামছে। ওই লোকটাও তো গ্রেটার আইডিয়াল নিয়েই রাস্তায় নামছিল, এবং সে মারা গেছে। তো এটাকে নিয়ে যদি আপনি ট্রিভিয়ালাইজ করার চেষ্টা করেন, সেটা কাজে দিবে না। এটা থাকবে মানুষের মধ্যে, যে ব্লাড মিথ, এটা আপনি কোনো দিনও কোনো জাতির থেকে, ইট উইল কন্টিনিউ জেনারেশন আফটার জেনারেশন। ইট উইল কন্টিনিউ এজ এ জেনারেশন আফটার জেনারেশন, কিন্তু ইট উইল নেভার কন্টিনিউ, আই হোপ সো, যে আওয়ামী ন্যারেটিভের অনুযায়ী এটা থাকা উচিত না। এটা যেটা থাকা উচিত ছিল যে জনযুদ্ধ হিসেবে, যে বাংলাদেশের একটা সাধারণ 1971 সালে সাধারণ একটা মানুষের চোখ থেকে আপনার মুক্তিযুদ্ধকে দেখা উচিত, এবং তার যে কষ্ট, তার যে স্যাক্রিফাইস, তার যে হোপ, তার যে আশা, এগুলোকে গ্লোরিফাই করা উচিত। এবং এখানে একটা বিষয় কি জানেন, এই যে জামায়াতে ইসলামী এবং এনসিপি মনে করে যে 1971 সালের ন্যারেটিভ, তারা ট্রমাটাইজড অ্যাবাউট হোয়াট আওয়ামী লীগ ডিড, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং তাদের প্রতি যেই বিষোদগার, এটা আমি নিজেও করছি। কারণ আওয়ামী ন্যারেটিভটা এতটাই ভয়ঙ্কর ছিল, বিরক্তি থেকে করে এক ধরনের, একদম বিরক্তি থেকে। কারণ হচ্ছে আওয়ামী ন্যারেটিভ সকল আকাম কুকামকে বাংলাদেশের এই জাস্টিফাই করা হতো এই মুক্তিযুদ্ধ কার্ড দেখে। তো ওই দিক থেকে তারা মুক্তিযুদ্ধের ন্যারেটিভের উপর এই জাতির ম্যাক্সিমাম লোক ট্রমাটাইজড। বাট গিভ ইট সাম টাইম, 40 বছর 50 বছর নর্মাল থাকতে দেন, দেখবেন মুক্তিযুদ্ধের যে নর্মাল স্পিরিট ছিল, সেই স্পিরিটটা আমাদের ভবিষ্যৎ কোনো না কোনো প্রজন্ম পিক করবে। হ্যাঁ, কিন্তু সেটা করতে গেলে আপনাকে এটা জনযুদ্ধ হিসেবে দেখতে হবে। এটাই আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেখান থেকে দেখলে আপনি কোনোদিনও পারবেন না। এটা আবার ফ্যাসিবাদের টুল হবে, 2024-ও ফ্যাসিবাদের টুল হবে, যদি আপনি এটাকে জনযুদ্ধ হিসেবে সাবঅল্টার্নড, মানে ব্যাপারটাকে বেশি সারফেসে আনতে হবে। এবং ওরা যে কারণে বলে যে বিএনপির এই ন্যারেটিভ সাবস্ক্রাইব করা উচিত না, তারা ওই ট্রমা থেকে বলে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান মোর থিং, যে বিএনপির যে দল হিসেবে আত্মপ্রকাশ করছে, তার প্রধান নিয়ামক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং উনি হচ্ছেন গিয়ে পৃথিবীর খুব কম মানুষের মধ্যে একজন, এরকম আরো 2-3 জন আছেন কিনা আমি জানি না, যিনি 2টা দেশের হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন, লিভিং যারা থাকে তাদের মধ্যে। আপনি যদি, এবং এই দলে সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের চাইতে অনেক, আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধ নাই যে সম্মুখ যোদ্ধা, বিএনপিতে আপনি প্রচুর সম্মুখ যোদ্ধা পাবেন। তা আপনি যদি ভাবেন যে তারেক রহমান কিংবা বিএনপি মানে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটাকে রিজেক্ট করবে, ইউর ইন ফুলস প্যারাডাইস। তারা আওয়ামী ন্যারেটিভটা সাবস্ক্রাইব করবে না, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা অবশ্যই অ্যাফোর্ড করবে, কারণ তাদের দলটার যেই মানে লেজিটিমেসি, সেটার সাথে জিয়াউর রহমান অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং জিয়াউর রহমানের প্রধান যে রেলেভেন্স, সেটা মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে। তাকে মানুষ চিনত কেন 1975 সালে? তাকে তো একটা যে কোনো মেজর জিয়া হিসেবে চিনত না, তাকে তো এই মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবেই চিনত। তো ওই যে মুক্তিযুদ্ধের যেই ন্যারেটিভ, বিএনপির একটা আলাদা ন্যারেটিভ আছে, ওই ন্যারেটিভ বিএনপি কোনোদিনও ছাড়বে না। একই ব্যাপার জাহেদকে জিজ্ঞেস করতে চাচ্ছি, বিএনপির লিডারশিপের কিছু কিছু জায়গা থেকে একটু শেকি মনে হচ্ছিল যে
তারা মুক্তিযুদ্ধ নিয়ে একটু কম কথা বলবে, অতটা মুক্তিযুদ্ধকে সারফেসে আনবে না, কারণ এই ইয়াং জেনারেশন একটু ডিস্টার্ব বিকজ অফ দ্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অতিরিক্ত ব্যবহার করে এই অনুভূতিটাকে ভোতা করে ফেলেছে। কিন্তু মুক্তিযুদ্ধ তো সত্যিকার অর্থে ছিল আমাদের অশ্রু, রক্ত আর ঘাম একত্রিত হয়ে লম্বা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে পাওয়া। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে কি মুক্তিযুদ্ধের ব্যাপারে একটু নমনীয় ভাবে কথা বলা উচিত, নাকি এটাকেই নিয়ে বোল্ডলি এগিয়ে যাওয়া উচিত? বোল্ডলি, এবং ফাহাম ভাই যেটা বলছেন এটা আমরা মানে এটাই হলো মূল জায়গা। আওয়ামী ন্যারেটিভটাকে বাদ দিয়ে কথা বলতে হবে, বিএনপির ন্যারেটিভ না। আমি বিএনপিটাও সরিয়ে রাখি, বিএনপির আসলে উচিত যেটা হবে আমি মনে করি, এই যে শব্দটা বলছি এটাও বিতর্কিত, যে একটা মোটামুটি নিউট্রাল, মোটামুটি অবজেক্টিভ একটা হিস্ট্রি নিয়ে আসতে হবে। এখন হিস্ট্রির অবজেক্টিভ হিস্ট্রি হয় কি না এটা খুব ডিবেট, ফাইনালি হয় না। তারপরও চর্চাটা যদি আপনি রাখতে দেন, আস্তে আস্তে নানা দিকের পয়েন্ট অফ ভিউ আসুক। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা দিক উনি করেছেন যে জনযুদ্ধ হিসাবে আমরা এটাকে দেখি নাই। ইনফ্যাক্ট এই যে হাওয়ার্ড জিনের যা পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে এটাই, যে যুদ্ধটা যে করেছিল সে তো ইতিহাস লেখে না, ইতিহাস লেখে আপনার আমার মতো লোকজন, আমরা যারা একটু লেখাপড়া করছি, আমাদের সোশ্যাল অ্যাক্সেস আছে, সোশ্যাল ক্যাপিটাল আছে, আমরা লিখি, ওটা আসবে। কিন্তু আমি আওয়ামী লীগকে এই অভিযোগ করি না, আমি আওয়ামী লীগকে আরো কঠিন অভিযোগ করি, কঠোর অভিযোগ করি। জনযুদ্ধ বাদ দেন, ধরলাম কিছু কিছু লোক মিলে দেশ স্বাধীন করে ফেলছে, তাজউদ্দিন আহমেদ তো আওয়ামী লীগ করতো, এই লোকটা গুলি খেয়ে মারা গেছে শুধুমাত্র মুশতাকের সাথে সে আন্ডারস্ট্যান্ডিং এ, ওসমানী পর্যন্ত সারফেসে নাই। না না, আমি তাজউদ্দিনের কথা বলছি, শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ থেকে গুলি খেয়ে জেলে মারা গেছে। এই লোকটা যে যুদ্ধের সময়ের একটা রোল আছে, ধরুন মূলধারা ৭১ যদি আমরা পড়ি, এটাকে স্বীকৃতি দিচ্ছে সে। মানে আপনি অন্য সব বাদ দেন, মানে মুজিবময় কথাটাও ঠিক না, মুজিবময় মানে মুজিব যথেষ্ট আছে না, মুজিবীয় মানে উনি একমাত্র, মানে 52 সালে বদরুদ্দীন রহমান লিখছেন, উনি যেহেতু জেলে ছিলেন ইয়ের সময়, তারপরে উনি ওই যে ওনার ভাষা হচ্ছে পায়খানার চিরকুট পাঠাতে, মানে মুজিবকে রাখতে হবে। মানে আমরা করে বলি প্রতিটি সংগ্রামেই উনি ছিলেন, মানে পলাশির যুদ্ধ টুদ্ধে পারলে আমরা নিয়ে যেতাম, ওনার আয়ু ওখানে ছিল না বলে, কমপ্লিট জোকার ছিল। মানে তো এখন এইটাই হচ্ছে প্রবলেমের জায়গা। বিএনপির উচিত হবে, সত্যিকার অর্থে উচিত হবে এরা জেনে, কারণ অনেকেরই নেতা হিসেবে, আমি মানে জনযুদ্ধ হিসেবে এস্টাবলিশ করতে হবে, নেতা হিসেবেও কিছু কিছু মানুষের স্বীকৃতির প্রয়োজন আছে। তারা কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে, অনেক আগে থেকে যে এক ধরনের স্বাধীনতার আলাপ আসছে, এইগুলো ছেড়ে দেয়া, মানে এগুলোর একটা জেনুইন হিস্ট্রি যদি করে ফেলা হয়, মুজিবের নাম ওখানে থাকবে, থাকতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবচেয়ে বড় ফিগার হিসেবেই হ্যাঁ সবচেয়ে বড় ফিগার হিসেবেই থাকবে। আই এগ্রি। কারণ হলো আমি এভাবে যদি বলি, মুক্তির গানে একটা ভিডিও আছে, এটা তো জেনুইন ভিডিও, লিয়ার লেভিন তো যুদ্ধের মধ্যে এগুলো শুট করেছিলেন, মানে মুক্তিযোদ্ধারা তাদের অভিযানে যাচ্ছেন, তখন ওখানে জয় বাংলা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান আছে। সো এই নামে লিডারশিপ তৈরি হয় না, স্বাভাবিক। উনি একজন লিডারকে কেন্দ্র করে ঢুকছি না, উনি বাংলাদেশ স্বাধীন হওয়া চাইছেন আমি মনে করি না, কিন্তু যুদ্ধটা ওনার নামে হয়েছে, ওনার নামে হয়েছে, ওনার উপস্থিতিতে হয়নি, কিন্তু ওনার নামে হয়েছে। তো এইগুলো আমরা আলোচনা করে বা এটার বিরুদ্ধে কারো যুক্তি, এই আলাপ আলোচনাগুলো চলুক। সো মুক্তিযুদ্ধ থাকতে হবে, এবং মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে জিয়াউর রহমান শুধু ঘোষক নয়, সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্সের প্রধান, তো উনি মুক্তিযুদ্ধ আনবেন। আর আমি একটু পলিটিক্যাল কাজও বলে রাখি একটু সরাসরি, আপনি এমন একটা কিছু আপনার জন্য বিরাট পজিটিভ, যেটা আপনার প্রতিপক্ষ এই মুহূর্তে যে আছে তার জন্য ভীষণ লজ্জার একটা জায়গা। জামায়াত ইসলামী সম্পর্কে একটা কথা প্রায় বলি, খেয়াল করবেন, আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম কোনো ওয়ার ক্রাইম বা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সাথে তারা জড়িত ছিল না, এটা ঠিক না, কিন্তু আমি ধরে নিলাম। তারা তো স্বীকার করেন তারা নৈতিকভাবে পলিটিক্যালি পাকিস্তানের সাথে ছিলেন। পোস্ট 25 মার্চ আপনি নৈতিকভাবে থাকতে পারেন, আমরা হাসিনার সাথে যারা নৈতিকভাবে ছিল তাদেরকে জেলে ঢুকাই নাই। কিছু সাংবাদিক, ওরা কি ক্রাইম করছে? আপনি কেন ওদেরকে সাংবাদিক বলেন না বা জেলে ঢুকিয়েছেন কেন? কারণ আপনি ওর পাশে ছিলেন নৈতিকভাবে। জামাত শেষ দিন পর্যন্ত এখানে যে রেপ হয়েছে, কিলিং হয়েছে, এটার পক্ষে দাঁড়িয়েছে তো নৈতিকভাবে, যদি দাঁড়ায়ও থাকে, ইট ইটসেলফ ইজ এ ক্রাইম। সো বিএনপি যখন তার এটা কথা বলবে, জামাতের এটা পাল্টা আসবে। এজন্যই দেখেন মজার ব্যাপার, বিএনপি এগুলো বললে ডুবলে ডোবাই তো উচিত, তোমার খুশি হওয়া উচিত, কিন্তু সে জানে এগুলো কাজ করছে, জেনজি বলে বলে সব বাদ দেওয়া যাচ্ছে না, ইটস রং। আমি এটুকু বলে শেষ করি, তারেক রহমান যখন ফিরছেন আমি ক্রাউডের দিকে তাকানোর চেষ্টা করলাম, প্রচুর ইয়াং জেনজি, প্রচুর হিউজ। আচ্ছা, আমাদের একটা সমস্যা কি, আমরা শুধু ঢাকার জেনজিকেই পুরো জেনজি মনে করি, ঢাকার বাইরেও একটা বিশাল যে জেনজি নৌকা চালায়, যে জেনজি ধান খেতে কাজ করে, এক্স্যাক্টলি, এদের আমরা জেনজি মনে করি না। জেনজি হতে গেলেই ভদ্রলোকের পোশাক পরতে হয়। আচ্ছা ফাহাম, জাহেদ, আমরা শেষ করব। যদি নতুন সরকারের কাছে
তিনটা আশা করি আমরা, তিনটা কি পয়েন্টে, তাহলে ফাহামের তিনটা সরকারের কাছে প্রথম চাওয়া কি নতুন গভর্নমেন্ট এস্টাবলিশড হওয়ার পর, যেটা আমাদের দেশকে সবচেয়ে বেশি বেনিফিটেড করবে? নাম্বার 1 জব, জব, নাম্বার 2 ল অ্যান্ড অর্ডার, এন্ড নাম্বার 3 হচ্ছে গিয়ে বিউরোক্রেসি ইন গভর্নেন্স। মানে আমি বলতে চাচ্ছি যে বিউরোক্রেসিকে আপনাকে, এটা একটা লম্বা জার্নি বিউরোক্রেসি ইন গভর্নেন্স, কিন্তু আমি একটা কথাই শুধু বলতে চাই যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উনি এখন যেই বাঘের পিঠে উঠছেন, সেই বাঘের পিঠটা হচ্ছে এরকম যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি স্ট্রং, বোল্ড অ্যান্ড রুথলেস। রুথলেস ইন দ্য সেন্স নিজের দলের উপর, যে আপনি যদি দেখেন যে আপনার যেই কাজ, যেটা আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান, যদি কেউ করতে না পারে তাকে সরাই দিতে হবে। এবং আপনার অবজেক্টিভের, আমি একটা কথা বলি, উনি যদি মানুষের হার্ট উইন করতে চান, তাহলে ওনাকে একটা জিনিস এনশোর করতে হবে, যে পারফরমেন্স, যে বিএনপিকে সরকারের থেকে যদি মানুষের হার্ট ট্রুলি উইন করতে চান, আপনাকে পারফর্ম করতে হবে। এবং এই পারফরমেন্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে চাঁদাবাজি আর একটা হচ্ছে ইনএফিসিয়েন্সি। নাও চাঁদাবাজিটা বন্ধ করা রিলেটিভলি সহজ, 100% না হলেও এটাকে কমানো, সহনীয় পর্যায়ে নিয়ে আসা, মানে এটাকে কমানো, এটা সহজ, মানে অ্যাট লিস্ট ডুয়েবল। যেটা কঠিন সেটা হচ্ছে যে এফিসিয়েন্সির কোয়েশ্চেনটাকে প্রপারলি অ্যাড্রেস করা। কারণ উনি যেই প্রমিসগুলো করছেন সেগুলো কঠিন, এবং এগুলোকে ডেলিভার করতেই হবে। এবং এই ডেলিভার করতে গেলেই উনি যেই সমস্যাটা দেখবেন, যে বাংলাদেশের প্রচুর বিউরোক্রেসি বলেন, সকল স্ট্রাকচারে ইনএফিসিয়েন্সি হচ্ছে গিয়ে প্রধান সমস্যা। এই ইনএফিসিয়েন্সিকে তিনি ট্রেন করতে পারেন, এবং এই জায়গাটায় রুথলেসও হতে হবে অনেক জায়গায়। ওই পলিটিক্যাল উইলটা তার থাকতে হবে, এবং ওই পলিটিক্যাল উইলটা না থাকলে যেই সমস্যাটা হবে, যে বিএনপি সবচাইতে বড় শত্রু হবে, আদার অন্যরা না, বিএনপি নিজেই বিএনপি সবচাইতে, এটা এই যে ক্যানিবালিজম হয়ে যাবে, এটার যে লার্জ সাইজ, হ্যাঁ, এই লার্জ সাইজের মধ্যে চাইনিজ সিস্টেম কেন কোলাপস করে না? কারণ চাইনিজ সিস্টেমের বেস্ট পার্ট হচ্ছে কি, চাইনিজ এন্টায়ার স্ট্রাকচার যেরকম মেরিটোক্রেটিক, পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় এরকম মেরিটোক্রেসি মানে এক্সিস্ট করে। ওদের কয়েক হাজার বছর ধরে মেরিটোক্রেসি প্র্যাকটিস। হ্যাঁ, তো আপনাকে ওই রকম মেরিটোক্রেসি বিএনপির মধ্যে আনতে হবে, যে আপনি যদি একটা কাজ না পারেন, আল্লাহ হাফিজ, আপনি যান, নেক্সট গাইকে নিয়ে আসেন। এবং এটার জন্য যে পলিটিক্যাল উইল, সেটা তারেক রহমানের থাকতে হবে। হ্যাঁ, একই কোশ্চেন জাহেদের কাছে। জাহেদ, কি মনে হয় কোন তিনটা জিনিস তুমি সবচেয়ে বেশি আশা করো? আমি পরে কথা বলতে চাচ্ছিলাম এই কারণে যে কপি করে দেওয়া যাবে, মানে আমি আই হ্যাভ কপিড, আমার কিছু নাই, তবে আমি একটা জিনিস একটু যোগ করি, যেটা হয়তো আইন শৃঙ্খলার সাথে, এই তিনটা আছে কিন্তু চতুর্থটা বলছি আসলে একেবারেই একমত, এইগুলি হলো প্রধান বিষয়। গ্রেট পিপল থিঙ্ক লাইক। আচ্ছা, দেখো, যেটা বলছিলাম, আইন শৃঙ্খলার মধ্যে কাভার করে, কিন্তু একটা নতুন সংকট এই 5 তারিখের পর তৈরি হয়েছে আমাদের সোসাইটিতে। এই খুবই রাইটিস্ট, খুবই এক্সট্রিমিস্ট এলিমেন্টের এক্সিস্টেন্স ছিল, এরা খুবই মাঠে নেমে যেতে পেরেছে। এটা আইন শৃঙ্খলার মধ্যে কাভার করবে, কিন্তু এটাতে আলাদা মনোযোগ দিতে হবে। বাংলাদেশকে এই ট্যাগ করার জন্য আমাদের শত্রুরা কিন্তু বসে আছে। আপনি যাবতীয় সবকিছু করছেন, কিন্তু বাংলাদেশে উগ্র ডানপন্থীদের উত্থান হয়েছে। এটা খুবই ভালো সেলেবল প্রোডাক্ট। খুবই, অনেকে বলেন যে একটা সময় এটা থিতিয়ে পড়েছে, 9/11-এর পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ খুব কাজ করছিল, একটা পর্যায়ে থিতিয়ে গেছে। ট্রাম্প এবং ওয়েস্টের রাইটিস্ট সরকারগুলো আসার পর এটা এখন আবার সিরিয়াসলি মাথাচাড়া দিয়েছে। সুতরাং বাংলাদেশকে এভাবে ব্র্যান্ডিং করার জন্য এটাকে উস্কে দেওয়ার প্রবণতা দেশের বাইরে এবং দেশের ভেতর থেকেও কারো কারো থাকবে। এবং আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে একটা দেশ আরেকটা দেশ আক্রমণ করে 20% ভূমি দখল করতে পারে, একজনের প্রেসিডেন্ট তুলে নিয়ে আসতে পারে। সো এই জায়গায় তাকে এক্সট্রা মনোযোগ আলাদাভাবে, এটা শুধু আইন শৃঙ্খলার বাইরেও এটাকে কিভাবে সোশ্যালি, এটা কিভাবে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, সেটাই মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা শেষ করতে যাচ্ছি। আমরা দুজন আলোচককে পেয়েছি যারা তাদের জনপ্রিয়তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তায় আসলে আমাদের চমৎকার কথা বলে মোহিত করে রাখেন। দুজনই রাজনৈতিক বিশ্লেষক। খুব আশা করেছি যে ওনাদের এই আলোচনাটি আপনাদের আনন্দ দিবে। আমরা তাদের কিছু পরামর্শ, তাদের অবজারভেশন, তাদের ফাইন্ডিংস গুলো তাদের মুখ থেকে তাদের মতো করে শুনলাম। আমরা
ভবিষ্যতে সর্বোচ্চ চেষ্টা করব এদের দুজনকে এক করে আপনাদের সামনে একই ধরনের ইস্যুগুলোকে নিয়ে অ্যাড্রেস করার এবং এটাকে যতটা সম্ভব কন্টিনিউ করার। আশা করছি আলোচনাটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।